Hello, everyone. Welcome to today's webinar. A warm welcome, whether it's a good morning or a good afternoon to you. We're just going to wait a few moments for the rest of our members to join the webinar. Just give it another minute or two to wait for a few more attendees to join. Good morning, Mohammed, Emmanuel, Bilal. Good morning to you all. Good afternoon. Welcome. Okay, let's make a start. Welcome everyone to the IFA webinar on VAT deduction at source. Today's webinar will be conducted in the local language of Bengali. Unfortunately, it won't be in English today, it will be in Bengali. And today's webinar will be conducted by our IFA Bangladesh Ambassador, Ali Abdur Chowdhury. I hope I pronounced that right, Ali. I apologise if not. Ali will be conducting this webinar in Bengali. Okay, over to you, Ali. Please put any questions and comments in the chat box, and Ali will address those at the end of the webinar. Thank you. Thank you, Halle. Thanks for your nice starting of the webinar. Today's webinar is on VAT deduction at source. The webinar will be conducted in Bengali, as Halle uh, mentioned earlier. So, Assalamu alaikum and welcome all of you today's webinar. I'm Ali Akbar Chowdhury. I have been working here in Bangladesh as the regional director of Institute of Financial Accounting UK, as well as the IPA group, and uh, working as the academic director of CPA Bangladesh. Today we are going to discuss about VAT deduction at source rules of Bangladesh. And as we mentioned earlier, we are starting to conduct our session in Bengali.
আহ আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আমরা আজকে আলাপ করব ভ্যাট ডিডাকশন এট সোর্স নিয়ে, যেটা আমরা বিগত বছরেও একটা ওয়েবিনারে আমরা আলোচনা করেছিলাম। আজকে ওয়েবিনারে আপনারা যারা জয়েন করেছেন, আপনারা কোয়েশন আনসার সেশনে আপনারা যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমরা আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিতে পারবো, এবং আমরা হয়তো কোয়েশন আনসার সেশনটাও পরিচালনা করতে পারবো। তো আমি শুরু করছি। আমরা উৎসে মূল্য সংযোজন, কর কর্তন, আদায় সম্পর্কে আলোচনা। তার আগে আমরা একটু দেখে আসি আমাদের আহ আইনটা কি আছে, আহ, এবং এই আইন থেকে আমরা একটু উৎসে মূল্য সংযোজন কর বিধিমালার বিষয়ে আসব। আহ, আমি একটু শেয়ার করছি জাতীয় রাজস্ব বোর্ডের কিছু ওয়েবসাইট। আই এম এ স্মার্ট ভ্যাট তো ভ্যাট অনলাইন প্রজেক্টের যে ডায়ালগটা আছে, তো আমরা চেষ্টা করি একটু স্মার্টলি উৎসে মূল্য সংযোজন, কর কর্তন সম্পর্কিত বিধানাবলী জানার। তো জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে আমরা যদি খুঁজে দেখি উৎসে মূল্য সংযোজন, কর কর্তন সম্পর্কিত আহ কোনো বিধিমালা আছে কিনা, আমরা জানি যে 2019 সাল থেকে মূল্য সংযোজন, কর ও সম্পূরক শুল্ক আইন 2012 কার্যকর হয়েছে, এবং আমাদের কাছে আইন আছে। পাশাপাশি আইন 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 অনুসারে বিধিমালাও আছে। কিন্তু উৎসে মূল্য সংযোজন, কর কর্তন ও আদায় বিধিমালাটি আলাদাভাবে এসআরও আকারে আলাদাভাবে পাবলিশ হয়েছে। আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। আমরা জানি যে বর্তমানে উৎসে মূল্য সংযোজন, কর কর্তন ও আদায় বিধিমালা 2021 কার্যকর আছে। এর আগেও আরো কিছু বিধিমালা ছিল, আগের বিষয়গুলোতে যাচ্ছি না। আমরা সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে রেগুলেশনস ট্যাবে ভ্যাট এসআরও তে গিয়ে এসআরও গুলা আমরা দেখতে পারি, এবং ইয়ার ওয়াইজ আমরা এখানে হয়তো সার্চ দিয়ে বের করতে পারি, কিংবা বিভিন্ন এসআরও নাম্বার অনুযায়ীও আমরা সার্চ দিয়ে দেখতে পারি যে এখানে এসআরও গুলা আছে কিনা। তো একটু যদি আমরা দেখি যে ভ্যাট ডিডাকশনের যে এসআরওটি আছে, এটা এখানে পাওয়া যায় কিনা। আমি 2021 সালে যে এসআরও গুলা এখানে দেয়া আছে, আমি সবগুলা এসআরও বের করলাম ফিল্টার করে। এখানে আমি ইয়ার দিলাম 2021, আমরা ধরে নিলাম আমরা জানি 2021 সালে এই এসআরওটি এসেছে। তো এখানে আসলে আমরা ভ্যাট ডিডাকশন এট সোর্সের অ্যামেন্ডেড এসআরওটা আমরা দেখতে পাচ্ছি, একটা এসআরও 158 আমরা একটা এসআরও পেয়েছি, দেখতে পাচ্ছি অ্যামেন্ডমেন্ট অফ এসআরও রিগার্ডিং ভ্যাট ডিডাকশন এট সোর্স। এছাড়া আমরা 240 এসআরও, যেটা আমরা জানি এসআরও 240 এখানে কার্যকর আছে, কিন্তু আমরা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে আমরা এটা পাচ্ছি না, আপাতত খুঁজে পাচ্ছি না এটা কোথায় আছে। তো আমরা একটু দেখি আমাদের কালেকশনে আমরা যে এসআরও আছে, আমি এখান থেকে আপনাদেরকে আমি এসআরওটা একটু শেয়ার করছি। আমরা এসআরও 240, যেটা 2021 সালের 29 জুন তারিখে যেটা পাবলিশ হয়েছে, এই এসআরও 240টি আমরা দেখতে পেলাম। যদিও আমরা খুব ইজিলি স্মার্ট ওয়েতে ওয়েবসাইট থেকে, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু এটা কালেক্ট করতে পারিনি। এটা অত্যন্ত দুঃখজনক।
এবং জানতেও পারিনি যে আমরা আইনের মধ্যে কিংবা কোথাও বলা নেই যে কোন জায়গা থেকে আমরা জানবো ভ্যাট ডিডাকশনের কিংবা উৎসে মূল্য সংযোজন করের বিধিমালা আছে, কিংবা এই ধরনের কোনো বিধিমালা অনুযায়ী আমাদের কোনো কার্যক্রম গ্রহণ করতে হবে। তার মানে আমাদের কোনো বইয়ের হেল্প নিতে হবে কিংবা কোনো এক্সপার্টের হেল্প নিতে হবে। আহ, তো দ্যাট মিন্স খুব সহজে কিন্তু আমরা এটা জানার উপায় নেই। এখন আমি একটু শুরু করছি এই বিধিমালার আলোচনা। তার আগে আমরা দেখি এটা কবে পাবলিশ হয়েছে। 29 জুন 2021, এবং এটা এসআরও নং 240। এটা আমরা যদি এসআরওর আর্কাইভ দেখি তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো আমি জানি যে এই এসআরওটি এখনো কিছু পরিবর্তিত আকারে কার্যকর আছে, এবং আমরা এখানে এই বিধিমালা উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2021 নামে অভিহিত হবে, এটা বলা আছে। আমরা শুরুটুকু দেখলাম যে এই বিধিমালা হচ্ছে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। এবং এই বিধিমালাটি প্রণীত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আমরা যে আইনটি দেখেছি কিছুক্ষণ আগে, আহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, এই আইনের ধারা 135, ধারা 49 এবং 127 ক্ষয়ের সহিত পঠিতব্য। তার মানে আমরা একটু ধারা 135, ধারা 49 এবং ধারা 127 খ আমরা একটু দেখে আসব আইন থেকে। আমি একটু আইনটি শেয়ার করছি আপনাদেরকে। ধারা 135, ধারা 49 এবং ধারা 127 আহ খ দেখার জন্য আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2012-তে আমরা ধারা 135টি আমরা একটু দেখে আসছি। ধারা 135-এ মূলত বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং উহার বিধানাবলী সাপেক্ষে বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। তার মানে আমরা বিধি প্রণয়নের ক্ষমতাটুকু পেয়েছি ধারা 135-এ। আর আমরা একটু ধারা 49টা দেখে আসছি। ধারা 49-এ বলা আছে উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয়। তার মানে আমরা এই ধারার আলোকে জানতে পারলাম যে উৎসে কর কর্তনকারী সত্তার কর্তৃক উৎসে কর কর্তন করতে হবে, এখানে এই বিষয়গুলো আলোচনা আছে, এবং বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে তা পরিশোধ করতে হবে। আমরা একটু ধারা 127 বিটা একটু দেখি, 127 খ। এখানে বলা আছে কতিপয় পণ্য বা সেবার ক্ষেত্রে কর পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণ। এই আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোনো বিশেষ পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কর পরিশোধের সময়, পদ্ধতি ও পরিমাণ সহ অগ্রিম পরিশোধ বা উৎসে কর্তনের বিধান করিতে পারিবে। তার মানে আমরা যদি আবার উৎসে কর্তন বিধিমালাতে ফেরত যাই, এখানে আমরা দেখব যে ধারা 135-এ জাতীয় রাজস্ব বোর্ডকে বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। ধারা 49-এ উৎসে কর্তন সংশ্লিষ্ট বিধানাবলী বলা হয়েছে, এবং ধারা 127 খতে এই ধরনের আহ বিধানাবলীর আলোকে আমরা জাতীয় রাজস্ব বোর্ড বিধি প্রণয়ন করতে পারিবে, এই ক্ষমতাটুকু দেয়া হয়েছে। আহ এখন প্রথমেই যে বিষয়টুকু আসে, আমরা যদি ধারা 49-এ খেয়াল করি, আমি আবার একটু ধারা 49 আপনাদেরকে শেয়ার করছি। এখানে বলা আছে উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক। তার মানে উৎসে কর কর্তন কারা করবেন? উৎসে কর কর্তনকারী সত্তা উৎসে কর কর্তন করবেন। তো এই উৎসে কর কর্তনকারী সত্তা
একটা সংজ্ঞা শুরুতেই দেয়া আছে। আমরা দেখব এখানে সংজ্ঞাতে প্রথমে বলা আছে আইন। আইন অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, 2027, 2012। আর এখানে এরপরে ডেফিনেশনটা দেয়া আছে উৎসে কর্তনকারী সত্তার। এখানে আমরা এই ডেফিনেশনটা পড়ব না, কারণ এটা আবার পরিবর্তিত হয়েছে 2024 সালে। 2024 সালে এসে এটা এসআরও 149-এর মাধ্যমে এই উৎসে কর্তনকারী সত্তার ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে। আমরা একটু তাহলে এই জায়গাতে এসআরও 240 যেটা আছে আমাদের উৎসে আহ মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, এখানে এসে আমরা যখন দেখলাম যে উৎসে কর্তনকারী সত্তা, উৎসে কর্তনকারী সত্তার সংজ্ঞাটুকু যা দেয়া আছে শুরুতে, তা থেকে পরবর্তীতে আবার পরিবর্তন হয়েছে। আমরা পরিবর্তিত সংজ্ঞাটা আগে পড়ব। তার আগে আমরা একটু খেয়াল করি এই আহ, যে এসআরও 240-এর মাধ্যমে যে বিধিমালাটি প্রবর্তন করা হয়েছে, এই বিধিমালার আমরা সর্বশেষে যদি গিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো রহিতকরণ ও হেফাজতে এখানে বলা আছে এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2020 এত দ্বারা রহিত করা হলো। তার মানে 2020টা এই ধারার আহ, এই বিধি 10-এ বলা আছে যে এই নতুন যে আহ, বিধিমালা প্রণয়ন হয়েছে 2021, আমরা এই 2021-এর মাধ্যমে 2020-এর বিধিমালাটি রহিত করা হলো। তাহলে এখন আমরা যদি খুব স্বাভাবিকভাবে উৎসে মূল্য সংযোজন কর সম্পর্কে জানার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড কিংবা রিলেটেড বিভিন্ন জায়গায় আমরা ডকুমেন্টস গুলা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় আগে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমরা এখন কোন বিধিমালায় আছি এবং এর পরবর্তী কারেকশন গুলা কি আছে, এর পরবর্তী পরিবর্তন গুলা কি আছে। আমরা 29 জুন 2021-এ আহ থেকে প্রণীত উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2021 এখন কার্যকর আছে। তার মানে 29 জুন 2021-এর পরে যে সকল চেঞ্জেস এসেছে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2021-এ, সেগুলোই আমরা এখানে আহ বিবেচনায় আনবো। তো ওই বিবেচনায় আমরা উৎসে কর্তনকারী সত্তার যে সংজ্ঞাটুকু আছে এখানে, এটা যখন থেকে পরিবর্তিত হয়েছে তখন থেকে আমরা এটা কার্যকর আছে। সম্ভবত এটা আহ এসআরও 149, আমি একটু বের করছি, আপনারা খেয়াল করবেন এসআরও 149। আমি একটু শেয়ার করছি আপনাদেরকে এসআরও 149। আহ এখানে আমরা এখান থেকে আমরা উৎসে কর্তনকারী সত্তার ডেফিনেশনটুকু বুঝবো, যেটা আমরা 27 মে 2024 খ্রিস্টাব্দ তে এসআরও 149-এর মাধ্যমে পরিবর্তনটুকু করা হয়েছে। আরো কিছু পরিবর্তন হয়েছে, এটা আমরা জানবো। এই প্রজ্ঞাপন 6 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হবে। তার মানে আমরা এখন যে অর্থ বছরে আছি 2024 সাল, এখানে 6 জুন 2024 থেকে এটা কার্যকর হবে। তাহলে আমরা যদি আহ শুরুতে দেখি উৎসে মূল্য সংযোজন আহ কর কর্তন ও আদায় বিধিমালা 2021, 2021-এর একটা বড় পরিবর্তন আছে 2024 সালে। পরিবর্তনটা হচ্ছে উৎসে কর্তনকারী সত্তার ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে এবং পরিবর্তিত ডেফিনেশন অনুযায়ী আমরা এটা এখন পড়ব। উৎসে কর্তনকারী সত্তা অর্থ কোন সরকার বা উহার মন্ত্রণালয়, তার মানে সরকার বা সরকারের মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা,
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি, এবং 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝাইবে। তার মানে এখানে উৎসে কর্তনকারী সত্তার মধ্যে লিমিটেড কোম্পানি আছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান, অন্য যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকা থেকে বেশি, তারা এখানে ইনক্লুডেড আছে। এছাড়াও এর আগে যে বিষয়গুলো বলা আছে যে সরকার বা উহার মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, আধা সরকারি স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠান, মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, যেগুলো মাধ্যমিক স্তর থেকে উপরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলা। এছাড়াও লিমিটেড কোম্পানি এবং 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এটা হচ্ছে 6 জুলাই 2024 সাল থেকে আমরা আহ এদেরকেই উৎসে কর্তনকারী সত্তা হিসাবে জানবো। যেটা এর আগে আমরা যদি দেখতাম, এখানে উৎসে কর্তনকারী সত্তার সংজ্ঞার মধ্যে সবকিছুই ছিল অলমোস্ট, কিন্তু এই 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ছিল না। এই বিষয়টুকু এখন এসে সংযোগ করা হয়েছে। তার মানে যাদের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকা, তারা যদি প্রোপাইটরশিপ বিজনেস পরিচালনা করে থাকে, কিংবা পার্টনারশিপ বিজনেস পরিচালনা করে থাকে, কিংবা যদি কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়, কিংবা অন্য যে কোনো ধরনের প্রতিষ্ঠান হয়, বার্ষিক টার্নওভার যদি 10 কোটি টাকার অধিক হয়, তাহলে ওই প্রতিষ্ঠানকেও উৎসে কর্তনকারী সত্তা হিসাবে বিবেচিত করা হবে। তাহলে আমরা আবার যদি মূল বিধিমালায় ফেরত যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে উৎসে কর্তনকারী সত্তার যে সংজ্ঞাটুকু আছে ক্ষয়ে, এটা পরিবর্তিত হয়ে এসেছে। আমরা পণ অর্থ আইনের ধারা 2-এর দফা 59-এ সংজ্ঞায়িত পণ, আমরা একটু আইনে পণের সংজ্ঞাটুকু একটু দেখে নেব আপনাদের সুবিধার্থে, যারা ভ্যাট সম্পর্কে আহ আলোচনায় নতুন, তাদের জন্য সুবিধা হবে। ধারা 2-এর 59 এখানে বলা আছে পণ কাকে বলে, আমি একটু শেয়ার করছি। পণ অর্থ কোনো সরবরাহের বিপরীতে, কোনো একটা সাপ্লাই সরবরাহ করেছেন, এর বিপরীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদেয় অর্থ বা নগদ অর্থের পরিবর্তে প্রদত্ত বা প্রদেয় দ্রব্যের ন্যায্য বাজার মূল্য। তার মানে ট্রান্সফার যখন হবে একটা প্রোডাক্ট ওর সার্ভিস, আহ তো এটার বিপরীতে যে অর্থ কিংবা অন্য কোনো দ্রব্য পাওয়া যাবে, এটার ন্যায্য বাজার মূল্য, আমরা যেটাকে মূল্য বলছি। যে কোনো কিছু বিক্রি করলে, কোনো কিংবা কোনো সেবা প্রদান করলে তার বিপরীতে যে চার্জ আমরা রিসিভ করে থাকি, তো এখানে পণটা সেটাই, কিন্তু তার ন্যায্য বাজার মূল্য এটা। এবং নিম্নবর্ণিত বিষয়ের অর্থ উহার অন্তর্ভুক্ত হইবে। এখানে আরো কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করার কথা আছে। এই আইন বা অন্য কোনো আইনের অধীন আরোপিত কর, যাহা আ সরবরাহের উপর, সরি, যাহা ও সরবরাহের উপর বা সরবরাহের কারণে সরবরাহকারী কর্তৃক প্রদত্ত হয়, গ্রহীতার নিকট হইতে প্রাপ্ত মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত বা উহার সহিত সংযোজিত হয়। খ, সার্ভিস চার্জ হিসাবে উল্লিখিত কোনো অর্থ, বা গ, হায়ার পারচেজ বা ফাইন্যান্স লিজ চুক্তির অধীন পণ্য সরবরাহে আর পণ্যের মধ্যে ফাইন্যান্স লিজ বা হায়ার পারচেজের অধীন ঋণ প্রদান সম্পর্কিত প্রদেয় যে কোনো অর্থ অন্তর্ভুক্ত হইবে। কিন্তু সরবরাহের সময় যে মূল্য ছাড় দেওয়া হয়, তা
তাহা ইহার অন্তর্ভুক্ত হইবে না। তার মানে এখানে দেখলাম যে করটাও এটার সাথে আসবে, সার্ভিস চার্জ আসবে, হায়ার পারচেজ বা ফাইন্যান্স লিজ চুক্তির অধীন ঋণ প্রদান হলে সেটা সম্পর্কিত অর্থ অন্তর্ভুক্ত হবে, কিন্তু কোনো ডিসকাউন্ট যদি দেয়া হয় সেটা পণ্যের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা পণ্যের ডেফিনেশন দেখলাম। ফরম অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর বিধি 2 এর দফা জয়ে সংজ্ঞায়িত ফরম। এখানে আমরা অনেকগুলাই ফরম আছে জানি। বোর্ড হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বিধি 2 এ বলা আছে এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এ যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে প্রযোজ্য হবে। যদি কোনো ডেফিনেশন নিয়ে সমস্যা হয়, তাহলে আইন এবং বিধিমালায় যেটা বলা আছে সেটাই এখানে প্রযোজ্য হবে। আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই, তাহলে আমরা বিধি 3-এ যাব। বিধি 3-এ যেটা বলা আছে, বিধি 3-এর 1-এ যেটা বলা আছে, যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে। এখানেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা তো আসলে আইন এবং যে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বিধিমালা, মূল যে বিধিমালা, তার মধ্যে উৎসে মূল্য সংযোজন কর আদায়ের বিধিমালা পাইনি। একটা বিধিমালা আমরা যেটা আলোচনা করছি সেটা 2021 সালে এসেছে। এর আগে আমরা জানি 2020 কিংবা তারও পূর্ববর্তী আরো কিছু বিধিমালা ছিল। আর 2021-এর বিধিমালাটি আমরা দেখলাম যে 2024 সালের 6 জুলাই থেকে এখানে একটা ডেফিনেশন চেঞ্জ হয়েছে। তার মানে এই সোর্স ডকুমেন্ট ইজ কিন্তু আপনাদের জন্য এনাফ না। তার মানে এই বিধিমালা যেটা পাবলিশড এবং কার্যকর আছে, এটাও কিন্তু আহ, আহ, এটাও কিন্তু পূর্ণাঙ্গ রূপে কার্যকর না। এটা আবার কাটাছেঁড়া করা হয়েছে বিভিন্ন এসআরওর মাধ্যমে, যেটা আমরা দেখলাম এসআরও 149/2024 দিয়ে উৎসে কর্তনকারীর সংজ্ঞাটা পরিবর্তন করা হয়েছে। আবার এখন আমরা যেটা পড়তে যাচ্ছি, যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হইবে, সেখানে যে বিধি 3-এর 1 যেটা আছে, এটা আবার পরবর্তীতে এটা বাদ দেয়া হয়েছে। আমরা যদি দেখি এটা এসআরও 179-তে, সম্ভবত আমি একটু শেয়ার করছি আপনাদেরকে এই অংশটুকু, আমরা একটু মার্ক করে রাখি কতটুকু এখানে যে অংশটুকু আছে। আমরা একটু এসআরও 179 দেখার চেষ্টা করি। এখানে বলা আছে, খেয়াল করে দেখেন, এসআরও 179, 1 জুন 2022। তার মানে 1 বছরের মাথায় বিধি আহ, 3-এর 1-এ যা বলা আছে, উপবিধি 1-এ, তা বিলুপ্ত করা হয়েছে। বিধি 3-এর উপবিধি 1 বিলুপ্ত হইবে, এটা বিলুপ্ত করা হয়েছে। তার মানে আমরা এখন যে বিধিমালা পড়ছি, এই বিধিমালায় বিধি 3-এর উপবিধি 1 আর আসবে না। এটা কবে থেকে আসবে না? এটা আসবে না 2022 সাল থেকে। এখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে বিধিমালাটি প্রণয়নের পরেই। আচ্ছা, তো আমরা 2-এ যাচ্ছি, কিন্তু আমরা একটু তার আগে এসআরও 179 আহ 2022-এ যেটা বলা আছে, বিধি 2-এ আরো কিছু রেটে চেঞ্জ হয়েছে। হতে বলা আছে বিধি 2-এর টেবিল 1-এ আরো কিছু পরিবর্তন হয়েছে। বিধি 5-এ কিছু পরিবর্তন হয়েছে এখানে। বিধি 6-এও পরিবর্তন হয়েছে। বিস্তর পরিবর্তন আছে এটার মাধ্যমে। বিধি 7-এও পরিবর্তন আছে, বিধি 9-এও পরিবর্তন আছে। তো যথেষ্ট পরিমাণ পরিবর্তন করা হয়েছে এই এসআরওর মাধ্যমে, যার মাধ্যমে আমরা কিছু অংশ বাদ যাবে এই বিধিমালার, আর কিছু অংশ আবার পরিবর্তিত হবে। পরিবর্তিত যা হবে সেটা আমরা একটু দেখব। পাশাপাশি আমরা আইনের অংশটুকু দেখি, মূল বিধিমালার অংশটুকু দেখি। আহ বলা আছে বিধি 3-এর 2-এ একটা এখন বিলুপ্ত হয়ে গেছে।
আমরা এসআরও 179 2022 অনুযায়ী তো আমরা দুই দেখছি টেন্ডার চুক্তি কার্যাদেশ বা অন্যবিধ ভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের ছকে বর্ণিত কলাম 2-এ বর্ণিত সেবা কোডের বিপরীতে কলাম 3-এ বর্ণিত সেবার বিপরীতে কলাম 4-এ বর্ণিত হারে আবশ্যিকভাবে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর্তন করতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে একটা টেবিল দেয়া আছে, একটা ছক দেয়া আছে। এই ছকে ক্রমিক নাম্বার দেয়া আছে এবং সার্ভিস কোড গুলা দেয়া আছে, যেটা আলাদাভাবে আরেকটা এসআরওর মাধ্যমে সার্ভিস কোড গুলা বলা আছে। সার্ভিস কোডের এগেনস্টে সার্ভিসের নাম বলা আছে এবং সর্বডানে যে কলামটি আছে এখানে মূসক উৎসে কর্তনের হার বলা আছে। তার মানে আমরা ডেফিনেশনে এসে উৎসে কর্তনকারী সত্তা যাদেরকে আমরা পেয়েছি, যদিও এটা পরিবর্তিত, আমরা 149-এ এসআরও 149 2024-এ পরিবর্তন হয়েছে, কিছুটা এক্সটেন্ড হয়েছে এটার সাথে। তো এই উৎসে কর্তনকারী সত্তারা এই ছক অনুযায়ী এখানে যে উৎসে কর্তনের বিধান বলা আছে যে হারে, ওইভাবে উৎসে কর্তন করবেন। তার মানে যখন এই সকল সেবা গ্রহণ করবেন কোনো উৎসে কর্তনকারী সত্তা, তখন ওই সেবা মূল্য যখন উনি পরিশোধ করবেন, তখন ওই সেবা মূল্যের মধ্যে যে ভ্যাটটুকু আছে বা মূসকটি আছে, ওই মূসক এই প্রযোজ্য হারে কর্তন করবেন। তার মানে টোটাল যে ইনভয়েসটা হবে, ওই টোটাল ইনভয়েসটা আমরা জানি এখনকার ভ্যাট আইনে এখানে ভ্যাটটা ইনক্লুডেড আছে মোট মূল্যের মধ্যে। তো যেহেতু মোট মূল্যের মধ্যে ইনক্লুডেড আছে, সেহেতু আমরা যদি উৎসে কর্তনকারী সত্তা হয়ে থাকি, তাহলে কেবলমাত্র আমরা এখানে যে রেটটুকু বলা আছে এই হার অনুযায়ী উৎসে মূসক কর্তন করব। তো এই জায়গাতে একটু পরিবর্তন এসেছে। আমরা 179-তে এখানে উপবিধি 2-এর টেবিলের কলাম এ কে পরিবর্তনটুকু হয়েছে। তার মানে আমরা যে কলাম একটি দেখছি, একে এখানে যেগুলা আছে এই বিষয়গুলা একটু পরিবর্তিত হয়ে গেছে। আমরা যদি এগুলা একটু দেখি, এগুলা একটু পরিবর্তিত হয়ে গেছে। আমরা আবার একটু খেয়াল করি, এখানে আমরা যেটা দেখেছি যে এই আইন আহ এই বিধিটি এইটুকু অংশ আমরা আহ বাদ যাবে। আর এখানে এই একের এই অংশটুকু পরিবর্তিত হয়ে কি আসবে, এসি হোটেলের ক্ষেত্রে 15%, নন এসি হোটেলের ক্ষেত্রে 7.5%, রেস্তোরাঁর ক্ষেত্রে 5%। এখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে তালিকাভুক্ত 3 তারকা বা তদূর্ধ্ব মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত অন্যান্য সকল রেস্টুরেন্টে বা রেস্তোরাঁয় 5% হারে এখানে উৎসে কর্তনের বিধান আছে। তার মানে এই অংশটুকু এখানে বাদ যাবে। এই এই এক বাদ দিয়ে আমরা এই অংশটুকু এখানে এসে অ্যাড হবে। আচ্ছা, তো আমরা আরেকটু অ্যাডভান্স হই পরের আহ, আহ, ক্রমিকে যেটা আছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে 2-এ আছে ডেকোরেটরস ও ক্যাটারার্স 15%, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ 10%, ডকইয়ার্ড 10%, নির্মাণ সংস্থা 7.5%, বিজ্ঞাপনী সংস্থা 15%, ছাপাখানা 10%, নিলামকারী সংস্থা 10%। আচ্ছা, আমরা ছাপাখানা পর্যন্ত একটু আহ শেষ করি, 7 পর্যন্ত 10%। আবার যখন আমরা নিলামকারী সংস্থায় গেলাম, এখানে খুব সম্ভবত একটা পরিবর্তন আছে, যেটা আমরা এসআরও 149-এ পাবো। এই 10%-এর ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে। আমরা যদি এসআরও 149 দেখি, তাহলে এখানে আমরা
কয়েকটা পরিবর্তন আছে। বিধি 3-এর উপবিধি 2-এর টেবিল 1-এ এই যেগুলা আছে: নিলামকারী সংস্থা, সিকিউরিটি সার্ভিস, নিলামকৃত পণ্যের ক্রেতা, লটারি টিকিট বিক্রয়কারী। এখানে আমরা যেটা ছিল নিলামকারী সংস্থা, আমরা যদি দেখি 8-এ এসে, তাহলে এই 8-এ নিলামকারী সংস্থা ছিল 10%। এই 10%টা বাদ যাবে। এছাড়াও 149 অনুযায়ী 8-এ নিলামকারী সংস্থার হিসাবটা আসবে 15% হারে। আমরা এটা দেখে নিলাম যে 10%-এর জায়গায় এটা হয়ে যাবে এখন 15%। আর আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই, পরের আছে ভূমি উন্নয়ন সংস্থা 2%, এটা এখনো কার্যকর আছে। আর আমরা যদি দেখি যে ভবন নির্মাণ সংস্থা, তো ভবন নির্মাণ সংস্থা এখানে যে রেটটুকু বলা আছে 10-এ, সেটাও সম্ভবত একটা পরিবর্তন আছে। এসআরও 225-এর মাধ্যমে এই পরিবর্তনটুকু হয়েছে। আমরা একটু এসআরও 225 শেয়ার করার চেষ্টা করছি আপনাদের। দুঃখিত, এটা নেই। আমি একটু পরিবর্তিত ইয়েটা বলছি আপনাদেরকে। এখানে এখানে এসেছে এক রেটটা ঠিকই আছে। 1 থেকে 1600 বর্গ ফুট পর্যন্ত 2%, ঠিকই আছে। 1601 বর্গ ফুট হতে তদূর্ধ্ব 4.5%, তাও ঠিক আছে। পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে একটা কনফিউশন ছিল যে কোন সাইজের পুনঃরেজিস্ট্রেশন। এটা যে কোনো সাইজের পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে হবে 2%। তার মানে যদি 1601 বর্গ ফুট থেকেও বেশি হয়, সেক্ষেত্রেও 2% হবে। আবার 1600 বর্গ ফুট পর্যন্ত হলেও, এটা যদি আবার পুনঃরেজিস্ট্রেশন হয় ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে, সেটাও এখানে 2% হবে। আমরা আরেকটু অ্যাডভান্স হই, তাহলে ইনডেন্টিং সংস্থার ক্ষেত্রে 5%, ফ্রেইট ফরওয়ার্ডার্স 15%, তারপরে আছে আহ, জরিপ সংস্থা জরিপ সংস্থা 15%, প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা 15%। 15-তে এসে আছে আসবাবপত্রের বিপণন কেন্দ্র। এখানে আসবাবপত্রের উৎপাদক যদি হন তাহলে 7.5%। উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করিলে মূসক 15%, কারখানা থেকে যদি সরাসরি সরবরাহ করেন। এছাড়া আসবাবপত্রের উৎপাদক 7.5%, আসবাবপত্রের বিপণন কেন্দ্র 7.5%, উৎপাদন পর্যায়ে 7.5%, মূসক পরিশোধের চালান থাকা সাপেক্ষে 7 দশমিক সাপেক্ষে হচ্ছে 7.5%, অন্যথায় 15%। তার মানে উৎপাদন পর্যায়ে 7.5%, মূসক পরিশোধ যদি করে থাকেন আহ তাহলে এখানে 7.5% কিংবা অন্যথায় 15% হবে। আর উৎপাদক কারখানা হইতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করলে 15% হবে। আর আসবাবপত্রের উৎপাদকের ক্ষেত্রে সাধারণভাবে 7.5% এখানে আসবে। তো এটা হচ্ছে 15-তে বলা আছে। 16-তে আছে কুরিয়ার এবং এক্সপ্রেস মেল সার্ভিস 15%। পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা 10%। ইজারাদার 15%, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম 15%, যোগানদার 7.5%। যোগানদারের ক্ষেত্রে এখানে বলা আছে 7.5%। আর আমরা একটু যদি দেখি সিকিউরিটি সার্ভিস, তারপরে যেটি আছে এখানে দেয়া আছে 10%। আমরা একটু এসআরও 149-এ এটার একটা পরিবর্তন আছে, আমরা দেখেছিলাম। এখানে সিকিউরিটি সার্ভিসটা এসেছে 15%। এখানে আমরা দেখবো যে সিকিউরিটি সার্ভিসের রেটটা চেঞ্জ হয়ে এসেছে
15%, এসআরও 149-এ। তো এই 10%টুকু আর থাকবে না। আমরা আহ, টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী 15%, আইন পরামর্শক 15%, পরিবহন ঠিকাদার, এখানে পেট্রোলিয়াম জাতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে 5%, আর অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে 10%, যানবাহন ভাড়া প্রদানকারী 15%, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার বা ইন্টেরিয়র ডেকোরেটর 15%, গ্রাফিক ডিজাইনার 15%, ইঞ্জিনিয়ারিং ফার্ম 15%, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী 15%, বোর্ড সভায় যোগদানকারী 10%, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী 15%, চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী 15%। এরপরে আছে নিলামকৃত পণ্যের ক্রেতা। নিলামকৃত পণ্যের ক্রেতা এখানে 7.5% ছিল মূল বিধিমালায়, কিন্তু এসআরও 149-এ এসে এটা বলা হয়েছে 15% হবে। নিলামকৃত পণ্যের ক্রেতা হচ্ছে 15% হবে। তো আমরা এটা একটা চেঞ্জ পেলাম। ভবন, মেঝে ও অঙ্গন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান 10%। এরপরে আছে লটারির টিকিট বিক্রয়কারী। লটারির টিকিট বিক্রয়কারী এখানে দেয়া ছিল 10%। এটা একটু পরিবর্তন হয়েছে এসআরও 149-এ। আমরা একটু দেখবো এসআরও 149-এ গিয়ে এটা বলা আছে 15%। তাহলে এই জায়গাটুকু পরিবর্তন হবে। তার মানে এসআরও 149-এ উৎসে কর্তনকারী সংজ্ঞার পরিবর্তনের পাশাপাশি এখানেও পরিবর্তনগুলো হয়েছে, এবং এই পরিবর্তনগুলা কিন্তু 2024 সাল থেকে কার্যকর, এর আগের ইয়ে থেকে না। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আছে ইমিগ্রেশন উপদেষ্টা 15%, অনুষ্ঠান আয়োজক 15%, মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 15%, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিস এটা 5%, অন্যান্য বিবিধ সেবা 15%, স্পন্সরশিপ সেবা 15%, ক্রেডিট রেটিং এজেন্সির ক্ষেত্রে 7.5%। তাহলে আমরা 1 থেকে শুরু করে 43 পর্যন্ত এখানে আমরা দেখলাম যে টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধ সরবরাহের ক্ষেত্রে নিম্নবর্ণিত ছকে বর্ণিত কলাম 2-এ বর্ণিত সেবার কোডের বিপরীতে, তার মানে বর্ণিত সেবার বিপরীতে। তাহলে এখানে যে সেবাগুলা বলা আছে, এই সেবার বিপরীতে উৎসে কর্তনকারী সত্তা উৎসে মূল্য সংযোজন কর কর্তন করবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কারা উৎসে কর্তনকারী সত্তা। এটা আমরা মূল যে বিধি 2021 সালে পাবলিশ হয়েছে সেটা থেকে এখন পরিবর্তিত হয়েছে বিধি 149, দুঃখিত, এসআরও 149 2024-এর মাধ্যমে উৎসে কর্তনকারী সত্তার ডেফিনেশনটা পরিবর্তন হয়েছে। এই নতুন সংজ্ঞা অনুযায়ী যারা উৎসে কর্তনকারী সংজ্ঞা, উৎসে কর্তনকারী সত্তা, তারা এখানে যে সেবাগুলার কথা বলা হয়েছে এই সেবাগুলা যদি তারা গ্রহণ করেন যে কোনো ভাবে, টেন্ডারের মাধ্যমে, চুক্তির মাধ্যমে বা ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কিংবা অন্যবিধ ভাবে, তাহলে তারা এই হারে, এখানে যে হারটুকু বলা আছে এই হারগুলাতে উৎসে মূল্য সংযোজন কর কর্তন করবেন। এখানে হারসমূহ কিছু পরিবর্তন হয়েছে, এবং হারসমূহ আমরা এখানে বড় ধরনের পরিবর্তনটুকু আমরা দেখতে পাচ্ছি যে এসআরও 149-এ আছে। এসআরও 149-এই পরিবর্তনগুলা এখানে মূলত আছে। এবং একটা পরিবর্তন আমরা দেখেছি এসআরও 179-তে। এসআরও 179-তে এখানে এসি হোটেল, নন এসি হোটেল, যেটা শুরুর দিকের যে পরিবর্তনটুকু, এই 2021 সালে বিধি করার পরে 1 জুন 2022 থেকে যেটা পাবলিশ হয়েছে, এবং যেটা কার্যকর হবে 9 জুন 2022 তারিখ হতে, যেটা কার্যকর আছে এটা। তো এখন আমরা যদি দেখি, আমরা যে সেবা কোডগুলার বিপরীতে রেটগুলা, এগুলা আমরা মূল যে উৎসে মূল্য সংযোজন কর কর্তন বিধি ও আদায় বিধিমালা 2021 সেটার পরিবর্তিত রূপটুকু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা,
এখন আমরা পরের বিষয়ে যাচ্ছি। এরপরে আমরা বিধি আহ 3-এর উপবিধি তিনে তিন আমরা আলোচনা করব। বিধি 3-এর উপবিধি 1, আহ এটা বা- বাতিল হয়ে গেছে, এটা নেই। উপবিধি 2টা আমরা আলোচনা করলাম, এটা আংশিক পরিবর্তিত আকারে আছে। এবং 3 যেটা বলা আছে এখানে আমরা আহ অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাইরে অবস্থিত আবাসিক ব্যক্তির নিকট হইতে গৃহীত সেবার মূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক 15% হারে উৎসে মূসক আদায় করিবে। তাহলে অনিবন্ধিত ব্যক্তি যিনি আছেন, অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাইরে অবস্থিত অনাবাসিক ব্যক্তি, বাংলাদেশের বাইরে কোনো অনাবাসিক ব্যক্তির নিকট হইতে গৃহীত সেবা, যে সেবাটা গ্রহণ করা হয়, এই সেবার মূল্য পরিশোধের সময়, এটা তো ব্যাংকিং চ্যানেলেই আমরা মূল্যটা পরিশোধ করি, ওই মূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক 15% হারে উৎসে মূসক আদায় করিবে। আমরা জানি রিভার্স চার্জের আহ মাধ্যমে এই অংশটুকু ব্যাংকই আদায় করবে। আদায়কৃত মূসক আদায়কারী ব্যাংক যে মূসক কমিশনারেটে নিবন্ধিত, সেই কমিশনারেটের অর্থনৈতিক কোডে জমা প্রদান করিবে। এটা হচ্ছে অনিবন্ধিত ব্যক্তি যদি কোনো সেবা আমদানি করে থাকে। আমরা এর আগেও সেবাগুলা সম্পর্কেই আলোচনা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিধি 3-এর উপবিধি 3। বিধি 3-এর উপবিধি 4-এ আমরা আলোচনায় আসছি। নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে, আচ্ছা, নিবন্ধিত ব্যক্তি 15% হারে মূসক জমা প্রদান করিয়া, যে মূসক যে জমা প্রদান করেছেন তার প্রমাণ স্বরূপ ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে, ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করবে। এখন কোন নিবন্ধিত ব্যক্তি উনি যদি 15% হারে মূসক জমা দিয়ে দেন, জমা দিয়ে ট্রেজারি চালানের একটা কপি ব্যাংককে দেন, তাহলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করবেন। বাইরে যে অর্থটুকু ব্যাংক পাঠাবে, এখানে আর কোনো উৎসে আদায় ব্যাংক করবে না। এবং যেই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান এবং এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকিলে বা প্রদেয় মূসক কম প্রদত্ত হইলে প্রযোজ্য সমুদয় মূসক ব্যাংক উৎসে আদায় করিবে এবং ব্যাংক সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের অর্থনৈতিক কোডে তাহা জমা প্রদান করিবে। আচ্ছা, যদি এটা না থাকে নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে, এর আগে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক, এর আগে 3-এ যেটা দেখেছি সেটা অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক। এখন একই বিষয় যদি নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে হয়, তাহলে নিবন্ধিত ব্যক্তি নিজে 15% হারে এখানে মূসক জমা প্রদান করে এটার অনুলিপি ব্যাংকে দিলে ব্যাংক আর উৎসের কর্তন করবে না। আর যদি তা না দেন, তাহলে ব্যাংক যথারীতি এটা উৎসে কর্তন করে তার সংশ্লিষ্ট কমিশনারেটের অর্থনৈতিক কুড়ে জমা প্রদান করবে। এটা হচ্ছে বিধি 3-এর উপবিধি 4-এ বলা আছে। এখানে খেয়াল রাখবেন এগুলা কিন্তু উপবিধিগুলা। বিধি 3 আমরা আলোচনায় আছে, 3-এর উপবিধি 1 বাতিল হয়ে গেছে। উপবিধি 2-এ একটা টেবিল দেয়া আছে, আমরা দেখেছি সেবা কোডের এগেনস্টে, যেগুলা SRO 179 এবং 149-এর মাধ্যমে কিছু হার চেঞ্জ হয়েছে। একই সাথে আমরা আহ বিধি 3-এর উপবিধি 3 এবং 4 পড়লাম, যেগুলো এখনো কার্যকর আছে যথাযথভাবে। এবং পরবর্তীতে এখন আমরা আলোচনা করছি বিধি 3-এর উপবিধি 5। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান বা নবায়নকালে বা ক্ষেত্রবিশেষে কোনো সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর 15% হারে উৎসে মূসক আদায় করিবে। এখন যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা স্থানীয় কর্তৃপক্ষ যদি কোনো লাইসেন্স প্রদান করেন কিংবা লাইসেন্স নবায়ন করেন কিংবা কোনো বিশেষ সুবিধা প্রদান করেন কিংবা কোনো বিশেষ সুবিধা সৃষ্টি করেন, সেই সেবার ক্ষেত্রে এই যে লাইসেন্সিং সার্ভিসটা দিচ্ছেন, এটার ক্ষেত্রে আহ সুবিধা গ্রহণ যিনি করছেন ব্যক্তি,
তার নিকট হতে যে টাকাটা তারা আদায় করবে, এই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা স্থানীয় কর্তৃপক্ষ, তার উপরে 15% হারে উৎসে মূসক আদায় করিবে, একসাথে তারা মূসক আদায় করবে। এছাড়া প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উল্লেখিত শর্তের আওতায় রাজস্ব বন্টন, রেভিনিউ শেয়ারিং, রয়্যালিটি, কমিশন, চার্জ, ফি বা অন্য কোনোভাবে প্রাপ্ত সমুদয় অর্থের উপর 15% হারে উৎসে মূসক আদায় করিতে হইবে। এখানে যদি কোনো রেভিনিউ শেয়ারিং এর বিষয় থেকে থাকে, এই শর্তের মধ্যে কোনো রয়্যালিটির বিষয় থাকে, কমিশন, চার্জ বা ফি এর বিষয় থাকে, বা অন্য যে কোনো ভাবে কোনো অর্থ প্রাপ্তির বিষয় থাকে, সেক্ষেত্রে ওই অর্থের উপরও সমুদয় অর্থের উপর 15% হারে উৎসে মূসক আদায় করিতে হইবে। এই হচ্ছে আমরা আহ বিধি 3 উপবিধি 5। বিধি 3-এর উপবিধি 6 একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমাদের দেশে কার্যকর, সেটা হচ্ছে স্থান ও স্থাপনার ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে, স্থান ও স্থাপনার ভাড়া যিনি গ্রহণ করবেন, যিনি ভাড়াটিয়া, সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর 15% হারে সমুদয় মূসক আদায় করিতে হইবে। তার মানে এখানে 15% হারে মূসক আদায় করতে হবে ভাড়া গ্রহণকারী কর্তৃক আহ ভাড়ার উপর 15% হারে সমুদয় মূসক আদায় করিতে হইবে। স্থান স্থাপনার ভাড়া যিনি গ্রহণ করবেন, যে টাকা ভাড়া থাকবে, ওই টাকার ভাড়ার উপর উনি নিজেই মূসকটা দেবেন, কিন্তু উৎসে নিজে যে কর্তন করে জমা প্রদান করবেন। তার মানে ভাড়াটিয়া যিনি আছেন, তিনি মূসকটুকু এখানে আহ উৎসে আহ গ্রহণ কর উৎসে এই মূসকটুকু কর্তনও করবেন, আবার জমাও প্রদান করবেন। এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি শুরুর দিকে বিধি 3-এ উপবিধি 1 বিলুপ্ত, বিধি 3-এর উপবিধি 2-এ বলা আছে উৎসে কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর্তন করতে হবে। এখানে আহ এই যে টেবিলে যে হারগুলা বলা আছে এবং যে সেবাগুলা, এই সেবাগুলা বিপরীতে উৎসে কর্তন কে করবেন? উৎসে কর্তনকারী সত্তা উৎসে কর্তন করবেন। এটা কিন্তু শুধুমাত্র এই আহ উপবিধি 2-এ বলা আছে। 3-এ ব্যাংকের কথা বলা আছে, ব্যাংক করবেন অনিবন্ধিত ব্যক্তি হলে। 4-এও ব্যাংকের কথা বলা আছে, ব্যাংক যদি 15% হারে কর্তনের ডকুমেন্ট পান তাহলে করবেন না নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে, আর না হলে করবেন। 5-এ এখানে সরকারি মানে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কথা বলা আছে। আর 6-এ কিন্তু এটা সবার ক্ষেত্রেই বলা আছে, এখানে কিন্তু নির্দিষ্ট করা হয়নি যে উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ। স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারীর সংজ্ঞায় যারা পড়বেন, এখানে এটার সংজ্ঞা দেয়া নেই, আলাদাভাবে আছে। তারা এখানে 15% হারে সমুদয় মূসক আদায় করে জমা প্রদান করবেন। নিজেই ভাড়ার সাথে যে 15% হারে মূসকটা নিজেই জমা দেবেন। এটা এখন আমরা পরের বিষয়ে যাচ্ছি। আহ বিধি 4-এ যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন। এর আগে আমরা সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকেই মূলত উৎসে মূসক কর্তন এর বিষয়টুকু দেখেছি। এখানে আমরা সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আবার যোগানদার, প্রকিউরমেন্ট প্রোভাইডার 7.5% হারে একটা কর্তনের বিষয়টুকু বলা আছে। আর 4-এ যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন এখানে বলা আছে, যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন এই বিষয়টুকু আলাদাভাবে বলা আছে। উৎসে কর্তনকারী কর্তৃক যোগানদার সেবার বিপরীতে উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে অনুসরণীয়। তাহলে এখানে উৎসে কর্তনকারী কর্তৃক, এখানে উৎসে কর্তন যোগানদার সেবার উপর উৎসে কর্তন কারা করবেন? আমরা দেখেছি যাদেরকে এখানে আমরা উৎসে কর্তনকারী সত্তা যারা তারাই করবেন, তাই না? আচ্ছা, তো উৎসে কর্তনকারী সত্তা যখন যোগানদারের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করবেন, সেক্ষেত্রে কিছু বিষয় অনুসরণের কথা বলা আছে। যোগানদার সেবার বিপরীতে উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে অনুসরণীয় কিছু বিষয় এখানে বলা আছে। কি বলা আছে আমরা একটু অ্যাডভান্স হচ্ছি এখানে।
আহ শুরুতে আমরা যদি দেখি যুগানদারের একটা সংজ্ঞা এখানে বলা আছে, একটা ডেফিনেশন। আমরা যদি দেখি 4-এ, যুগান্দার অর্থ কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, কোনো মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো লিমিটেড কোম্পানির নিকট পণ্যের বিনিময়ে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত, অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোনো পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন এমন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা। এখানে খেয়াল রাখবেন যুগান্দারের ডেফিনেশনে আমরা যদি এটা বলতে পারতাম যে উৎসে কর্তনকারী সত্তার নিকট দেয়া হয়েছে, এটা না বলে এখানে যেহেতু ওই উৎসে কর্তনকারী সত্তার মধ্যেই কিছু আহ সত্তাকে এখানে নিয়ে আসা হয়েছে। যদিও আমরা জানি এখানে উৎসে কর্তনকারী সত্তার ডেফিনেশন চেঞ্জ হয়েছে, এখানে অ্যাড হয়েছে যে বিষয়টুকু আমরা এটা দেখেছি যে 10 কোটি অধিক বার্ষিক টার্নওভার যোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। তো এখানে যুগানদারের সংজ্ঞা এইটুকু নেই। আহ তো কোটেশন, দরপত্র, কার্যাদেশ বা অন্যবিধ ভাবে, কোটেশন, দরপত্র, কার্যাদেশ বা অন্যবিধ ভাবে যারা সার্ভিস এই প্রকিউরমেন্ট যে যুগান্দার সেবা দেবেন বা প্রকিউরমেন্ট প্রোভাইড করবেন, সেটার ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত, মানে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ এখানে বিবেচনায় আসবে না, করযোগ্য সরবরাহ আসবে। আচ্ছা, তো এক্ষেত্রে আহ যুগানদারের যে সংজ্ঞা দেয়া আছে পরবর্তীতে বলা আছে, সুতরাং উৎপাদক হিসাবে নিবন্ধিত ব্যতীত, উৎপাদক হিসাবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি যাহারা উৎসে কর্তনকারী সত্তার নিকট, এই যে উৎসে কর্তনকারী সত্তার বিষয়টুকু আছে, আগে উৎসে কর্তনকারী সত্তার যে সংজ্ঞায় যা যা বলা ছিল তাই এখানে অ্যাড করা হয়েছিল, যদিও সংজ্ঞাটা পরে চেঞ্জ হয়ে গেছে 2024 সালে এসে। তো পরের অংশতে আমরা দেখছি এখানেও যদি কিছুটা পরিবর্তন হতো তাহলে আহ আরেকটু ইজি হতো, কনফিউশনটা কমপ্লিট হতো। সুতরাং উৎপাদক হিসাবে নিবন্ধিত নিবন্ধিত ব্যতীত, যারা উৎপাদক হিসাবে নিবন্ধিত তারা বাদে অন্য সকল ব্যক্তি যাহারা উৎসে কর্তনকারী সত্তার নিকট কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে পণ্য বা সেবা সরবরাহ করে, তাহারা যুগানদার হিসাবে বিবেচিত হইবে। সেই সকল সেবার যেই সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা রইয়াছে, সেই সকল সেবা যুগানদার হিসাবে গণ্য হইবে না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করে দেখেন। আমরা আহ বিধি 3-এর 2-এ যে টেবিলে সেবার সংজ্ঞাগুলা দেখেছি, সেবার বিবরণগুলা আছে, তাই না? এখানে যে সকল সেবার সুনির্দিষ্ট সংজ্ঞা আছে রেট গুলা এটা হবে, যেমন এখানে যদি কেউ গ্রাফিক্স ডিজাইনার হন 15%, এখানে যদি যারা দা অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম 15%, কিংবা আমরা যদি কুরিয়ার কুরিয়ার হচ্ছে 15%, কিংবা এখানে যদি আহ, আমরা দেখি যে ইন্ডেন্টিং সংস্থা 5% হারে এখানে আসবে। কিন্তু যদি এখানে যে সেবাগুলার কথা বলা আছে এই সেবায় না পড়ে কেউ, তাহলে তা কিন্তু যুগানদার সেবায় পড়বে। এবং তারা যদি উৎসে কর্তনকারী সত্তার নিকট এই সেবাটুকু দেন, তাহলে যুগানদার হিসাবে আহ, তারা গণ্য হবেন সেবার ক্ষেত্রে। আর পণ্যের ক্ষেত্রে উৎপাদক ছাড়া সবাই যুগানদার, যারাই আহ আহ, উৎসে কর্তনকারী সত্তার নিকট যে কোনো ভাবেই, অন্যবিধভাবে যেহেতু বলা আছে এখানে, তাই এটা যে কোনো ভাবেই আসবে।
আহ এটা সংজ্ঞাতে অন্যবিধ ভাবে বলা আছে যেহেতু। তো উৎসে কর্তনকারী সত্তার নিকট তারা যারাই দিবেন তারাই যুগানদার হবেন। তার মানে আমরা যুগানদার টার্মটাকে যদি আলাদা করতে চাই, এর আগে তিনে যে টেবিলগুলা দেয়া আছে, বাদ বাকি যারা আছে টেবিলে যে সকল সেবা সুনির্দিষ্ট করা আছে, এগুলা যুগানদার সেবায় আসবে না। সেবার ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট না থাকে এখানে, তাহলে এটা যুগানদার সেবায় চলে আসবে। সেবার ক্ষেত্রে এটা হয়ে গেল, আমরা ক্যালকুলেশনটা পেলাম। আর উৎপাদক হিসাবে যারা নিবন্ধিত তারা যুগানদারের মধ্যে আসবেন না। এছাড়া অন্য সকল ব্যক্তি এখানে যুগানদার হিসাবে গণ্য হবেন। এই হচ্ছে এখানে চারে বলা আছে যেটা। আমরা চারের খ এবং গ আলোচনা করে নামাজের জন্য একটু ব্রেক দেব, তারপরে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। চারের খতে বলা আছে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা যুগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যুগানদার সেবা হিসাবে সরবরাহ গ্রহণকারীকে উৎসেকর্তন করিতে হইবে। তবে প্রজ্ঞাপনে যুগানদার হিসাবে পৃথকভাবে অব্যাহতিপ্রাপ্ত সেবা উক্ত কর্তনের আওতা বহির্ভূত হিসাবে বিবেচিত হইবে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আর এর আগে আমরা দেখেছি অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত। এখন দেখছি যে প্রজ্ঞাপন দ্বারা যেগুলো অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা যুগানদার কর্তৃক যদি এটা সরবরাহ প্রদান হয়, তাহলে যুগানদার সেবা হিসাবে সরবরাহ গ্রহণকারী উৎসেকর্তন তাকে করতে হবে। তবে প্রজ্ঞাপনে যদি আবার এটা যুগানদার হিসাবে পৃথকভাবে অব্যাহতিপ্রাপ্ত সেবা উক্ত খাতের আওতা বহির্ভূত হিসাবে বিবেচিত হবে, যদি এটা আহ প্রজ্ঞাপনে যুগান্তার হিসাবে পৃথকভাবে অব্যাহতি দেয়া হয়, অব্যাহতিপ্রাপ্ত সেবা উক্ত কর্তনের আওতা বহির্ভূত হিসাবে, মানে তখন আর কর্তন করা যাবে না। এবং গতে বলা আছে মূসক আদায় পূর্বক আইনের তৃতীয় তফসিলের টেবিলে উল্লেখিত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট করের পণ্যসমূহ উৎপাদনকারী কর্তৃক সরবরাহের ক্ষেত্রে যুগান্তার সেবার আওতায় উৎসে মূসক কর্তন প্রযোজ্য হইবে না। আচ্ছা, এখানে মূসক আদায়পূর্বক আইনের তৃতীয় তফসিল, আমরা জানি আইনের তৃতীয় তফসিলে কিছু হ্রাসকৃত হার এবং সুনির্দিষ্ট হারে কর আরোপযোগ্য আহ, পণ্য বা সেবার তালিকা দেয়া আছে। এখানে সুনির্দিষ্ট করের পণ্যসমূহ কথা বলা হয়েছে, কিংবা হ্রাসকৃত হারের করের পণ্যসমূহের কথা বলা হয়েছে। এগুলো যদি উৎপাদনকারী কর্তৃক সরবরাহের ক্ষেত্রে যুগানদার সেবার আওতায় উৎসেমূসক কর্তন প্রযোজ্য হইবে না। উৎপাদনকারী যদি এটা সরবরাহ করে থাকে, তাহলে ওই রেটেই এখানে যুগানদার সেবার আওতায় উৎসেমূসক কর্তন প্রযোজ্য হবে না। কিন্তু মূসক আদায়পূর্বক বলা আছে, যেটা মূসক আদায়পূর্বক আইনের তৃতীয় তফসিল টেবিলে উল্লেখিত হ্রাসকৃত হার। তো তার মানে আমরা যুগানদারের ক্ষেত্রে যে বিষয়টুকু এখানে বলা আছে, প্রথমত যুগানদার এখানে যে টেবিলটা দেয়া আছে বিধি 3-এর উপবিধি 2-এ, অন্যান্য সুনির্দিষ্ট সেবার ক্ষেত্রে যুগানদার আপনি যুগানদার অন্যান্য সুনির্দিষ্ট সেবা থেকে যুগানদার পৃথক হবে। যদি অন্যান্য সেবা সুনির্দিষ্ট না থাকে, তাহলে যুগানদার সেবায় এটা আপনাকে গণ্য করতে হবে। তাহলে বিষয়টা খুবই সহজ আমাদের জন্য সেবার ক্ষেত্রে। প্রথমেই আমরা এই টেবিলে দেখব টেবিলে এই সেবাটি আছে কিনা, থাকলে ওই হার অনুযায়ী আমাদের উৎসে কর্তন করতে হবে। যদি না থাকে, আমরা যুগানদার হিসাবে উৎসে কর্তন করব। আচ্ছা, এখানে আবার বলা আছে যে যদি উৎপাদক হিসাবে নিবন্ধিত কেউ দেয়, তাহলে সেটা আবার যুগানদার হিসাবে আমরা গণ্য করব না। খেয়াল রাখবো অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের ক্ষেত্রে বাদ যাবে। কিন্তু অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ যদি আবার প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত হয়, সাধারণভাবে আমরা যে তফসিল একে যে সকল অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের কথা বলা হয়েছে, এগুলা বাদে যদি প্রজ্ঞাপন দ্বারা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা উৎসে কর্তন করতে হবে। তবে ওই প্রজ্ঞাপনে যদি আবার যুগানদার হিসাবে পৃথকভাবে এটা অব্যাহতিপ্রাপ্ত হয়, তাহলে এটা কর্তনের আওতা বহির্ভূত হবে। আর এখানে আমরা
আহ এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ যদি কোনো যুগানদার করে থাকেন, তাহলে কিন্তু আমরা ওই যুগানদার সেবা হিসাবে যে 7.5% হারে কর্তন, এটা আমরা করতে পারবো না। কারণ তখন এখানে এই আমরা যুগানদারের সংজ্ঞায় এসে দেখেছি যে এখানে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত এই বিষয়টুকুই এখানে বলা আছে। আহ তো তার মানে করযোগ্য সরবরাহ হলেই তিনি যুগানদার হিসাবে কর্তনের যোগ্য হবেন, এটা। আর মূসক আদায়পূর্বক আইনের তৃতীয় তফসিলে যেগুলা দেয়া আছে হ্রাসকৃত হারে, এগুলা যদি উৎপাদনকারী সরাসরি যুগানদার উৎপাদনকারী কর্তৃক সরবরাহের ক্ষেত্রে যুগানদার সেবার আওতায় উৎসে মূসক কর্তন প্রযোজ্য হবেন। এগুলা যদি উৎপাদনকারী সরবরাহ করে সরাসরি, তাহলে এটা আহ যুগানদার সেবার আওতায় উৎসে মূসক কর্তন প্রযোজ্য হবে না। আমরা আলোচনা করছি উৎসে মূল্য সংযোজন কর, কর্তন ও আদায় বিধিমালা। বর্তমান কার্যকর বিধিমালা উৎসে মূল্য সংযোজন কর, কর্তন ও আদায় বিধিমালা 2021। এটা পরিবর্তিতভাবে এখন বর্তমানে 2024 সালে কার্যকর আছে। আমরা পরিবর্তনটুকু কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি। উৎসে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2021-এ আমরা আমাদের আলোচনায় এখন পর্যন্ত বিধি আহ 4-এর আলোচনা সমাপ্ত করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা শুরু করব 4টা 25। আমরা একটু 10 মিনিটের ব্রেক নিচ্ছি নামাজের জন্য। এখন বাজে 4টা 7 মিনিট। আমরা ঠিক আহ 4টা 20 মিনিটে আবার আমাদের আলোচনা আহ চালিয়ে যাব, 4টা 20 মিনিট থেকে ইনশাল্লাহ। সে পর্যন্ত আমরা একটু সময় নামাজের ব্রেক রাখছি। নামাজের বিরতির পর আবার আমরা শুরু করলাম। আমরা আলোচনায় আছি। আমাদের মূল আলোচনা যেটা ছিল মূল্য সংযোজন কর, আহ উৎসে মূল্য সংযোজন কর আদায়, কর্তন ও আদায় বিধিমালা 2021, যার আমরা 4 পর্যন্ত, বিধি 4 পর্যন্ত আলোচনা করেছি। আমরা বিধি 5-এ কিছু বিষয়াবলী বলা আছে, এটা আমরা একটু দেখব। বিধি 5-এর উপবিধি 1 এবং উপবিধি 2-এ কি কি বলা আছে। প্রথমে খেয়াল করতে হবে এই যে এখানে বিধি 5-এর উপবিধি 1, বিধি 5-এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না সেগুলা। এখানে মূল যে বিধিমালা উৎসে মূল্য সংযোজন কর, কর্তন ও আদায় বিধিমালা 2021, এই মূল বিধিমালায় যে বিধি 5 আছে, 5-এর উপবিধি 1 আছে, তা পরিবর্তিত হয়ে গেছে। এটা এসআরও 179-তে গিয়ে আমরা দেখতে পাবো। আমরা যদি একটু এসআরও 179 দেখি, এখানে বিধি 5-এর উপবিধি 1-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি 1 প্রতিস্থাপিত হইবে। আবার বলা আছে, আমরা তাহলে বিধি 5-এর উপবিধি 1 এখানে ঠিকই আছে, কিন্তু এটা প্রতিস্থাপিত হয়ে গেছে। উপবিধি 1 আছে, যেটা বিধি 3-এর উপবিধির মতো পুরো বিলুপ্ত হয়নি, এটা প্রতিস্থাপিত হয়ে গেছে, এটা থাকবে না। এটা কবে প্রতিস্থাপিত হয়েছে? এটা এসআরও 179/2022 এর মাধ্যমে 2022 সালের এটা প্রতিস্থাপিত হয়ে গেছে। তো আমরা এখানে বলা আছে উৎপাদনকারী 15% হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোন পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক ফরম মূসক 6.3, যেটাকে আমরা ট্যাক্স ইনভয়েস বা কর চালানপত্র বলা হয়, এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। আচ্ছা, আমরা এর আগে যে সকল ক্ষেত্রে উৎস মূসক কর্তন করতে হবে এইগুলো আলোচনা করেছে। এখন 5-এ এসে বলা হচ্ছে
কোন কোন ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। তো পাঁচের একটা আবার পরিবর্তন হয়ে আছে, যেটা এটাই আমরা পড়ছি উৎপাদনকারী। প্রথম কথা হচ্ছে উৎপাদনকারী 15% হারে, 15% যেটা স্ট্যান্ডার্ড রেট আছে ওই রেটে, বা হ্রাসকৃত হারে, বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোন পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর হার উল্লেখপূর্বক। তার মানে উৎপাদনকারী যদি 15% হারে কিংবা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোন পণ্য উক্ত হার, যে হারটা সুনির্দিষ্ট কিংবা হ্রাসকৃত হার উল্লেখ করা আছে, আমরা জানি তৃতীয় তফসিলে আছে, ওই হারে উক্ত পণ্য কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক যদি ইনভয়েস করা হয়, বা কর চালান যেটা বলে আমাদের আইনে, মূসক 6.3 ফরম এর মাধ্যমে সরবরাহ করলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। তার মানে ম্যানুফ্যাকচারার যখন 15% হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এইরূপ কোন পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর হার উল্লেখপূর্বক, যে হার 15% বা হ্রাসকৃত হার কিংবা সুনির্দিষ্ট করের যে পরিমাণ আছে এটা উল্লেখ করে যদি কর চালানপত্র মূসক 6.3 দেয়া হয়, তাহলে এখানে উৎসে মূল্য সংযোজন কর কর্তন করতে হবে না। এটাই হচ্ছে বিধি পাঁচের উপবিধি এক। আমরা একটু উপবিধি একের সাথে আরেকটু অতিরিক্ত আরেকটু অংশ আছে, আমরা এই অংশটুকু দেখব দুইয়ে যাওয়ার আগে। একের সাথে এক ক বলে আরেকটা বিষয় অ্যাড করা হয়েছে। আমরা এটা পাবো এসআরও 325/2022-এ। আমরা যদি একটু বের করার চেষ্টা করি এসআরও 325/2022, আমি আহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও 325/2022, এখানে খেয়াল করে দেখেন বিধি পাঁচের উপবিধি এক এর পর নিম্নরূপ নতুন উপবিধি এক ক সন্নিবেশিত হইবে। আচ্ছা, এক কটা তার মানে এখানে সন্নিবেশিত হইবে। আহ শর্ত সহ আমরা এটা আলোচনা করব। তাহলে আমরা খেয়াল করে দেখেন একটা বাদ গেছে, বাদ যাওয়া একটা পরিবর্তিত হয়েছে আমরা দেখেছি এসআরও 179 এর মাধ্যমে, আর এসআরও 325/2022-এর মাধ্যমে এসে আবার এক কটা অ্যাড হয়েছে। এখানে কি বলা হয়েছে, কোনো সরবরাহকারী ফরম মূসক 6.3 কর চালানপত্র এর মাধ্যমে 15% আহ মূসক হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। তাহলে এখানে যে কোনো সরবরাহকারীর কথাই বলা আছে। এর আগে কি বলা হয়েছে, আমরা দেখেছি যে উৎপাদনকারী, আর এখানে বলা হলো কোনো সরবরাহকারী। 6.3 কর চালানপত্রের মাধ্যমে 15%, যদি 15% রেট উল্লেখ করে তা পণ্য সরবরাহ করা হয়, পণ্য সরবরাহ খেয়াল করবেন, পণ্য সরবরাহ, তাহলে এখানে 15% হার উল্লেখ করতে হবে, এবং পণ্য সরবরাহ করলে উৎসে মূসক কর্তন করতে হইবে না। তবে কিছু শর্ত আছে, আমরা শর্তটা দেখি। তবে শর্ত থাকে যে উক্ত ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক সর্বশেষ অর্থ বছরে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আইভিএএস হইতে প্রাপ্ত নিয়মিত দাখিলপত্র পেশ সংক্রান্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননা পত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করিতে হইবে। তো এখানে কন্ডিশন হচ্ছে, আমরা শুরু করেছিলাম যে ভ্যাট স্মার্ট দিয়ে ভ্যাট অনলাইন, এখানে যে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বলা হয়ে থাকে যে প্রকল্প, এর মাধ্যমে যে প্রত্যয়নপত্রটা উনি পেয়ে থাকেন নিয়মিত দাখিল করার কারণে, মূসক সম্মাননা পত্র যেটা দেয়া হয়, এটা দিতে হবে। এটা একটা শর্ত এখানে অ্যাড করা হয়েছে। আর আরো শর্ত থাকে যে যৌক্তিক কোনো কারণে উক্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননা পত্র পাওয়া না গেলে, মনে করেন একটা
রেজিস্টার্ড এন্টাইটি স্টার্ট করেছে কার্যক্রম, কিন্তু 1 বছর হয়নি, এটা প্রত্যয়নপত্র পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র সরবরাহ গ্রহীতার নিকট দাখিল করিতে হইবে। কিংবা কেউ অনলাইন সিস্টেমটা ব্যবহার করেন না, আমরা তো অনলাইন সিস্টেমের সবাই যে ব্যবহার করেন, এখনো তো এটা আহ, বাধ্যতামূলক করা হয়নি। আহ, এটা ফ্লেক্সিবল রাখা হয়েছে, যারা পারছেন সেটা ব্যবহার করতে তারা ব্যবহার করছেন। তো সেক্ষেত্রে যদি কেউ ব্যবহার না করে থাকেন, তাহলে তাকে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট থেকে মূসক সম্মাননা পত্রটি নিয়ে দাখিল করতে পারবেন, তিনি দাখিল করবেন। তাহলে আমরা যদি দেখি 5-এ যেই সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হবে না, এটা দুইটা অংশে আহ, আহ, পরিবর্তিত হয়েছে। প্রথমত এখানে প্রথম অংশটি SRO 179-র মাধ্যমে পরিবর্তিত হয়ে গেছে, আমরা দেখেছি। আর আরেকটা পরিবর্তন, এটার সাথে এডিশন আছে আরেকটা, এটা সব সরবরাহকারীর ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে যারা পণ্য সরবরাহ করেন। এর আগেরটা উৎপাদনকারীর ক্ষেত্রে। এক ক 5-এ উপবিধি 5, বিধি 5 উপবিধি 1 ক অনুযায়ী এখানে সকল সরবরাহকারী আছেন, তবে কন্ডিশন হচ্ছে মূসক সম্মাননা পত্রটা দেখাতে হবে, পণ্য হতে হবে এবং 15% রেটে ইনভয়েস হতে হবে, তাহলে আপনি উৎসে মূসক কর্তন আপনাকে করতে হবে না। এছাড়াও 2-এ বলা আছে বিধি 3-এর উপবিধি 2-এ বর্ণিত, বিধি 3-এর উপবিধি 2-এ বর্ণিত ছকে উল্লেখিত সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে, এছাড়া অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী ফরম মূসক 6.3-এর মাধ্যমে সেবা সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। তো এখানে যে বিধি 3-এর উপবিধি 2 আমরা যে ছক দেখলাম, এই সকল সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী যিনি, তিনি যুগানদার না, কিন্তু সেবা সরবরাহকারী সরাসরি ফরম মূসক 6.3-এর মাধ্যমে সেবা সরবরাহ করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। মানে সেবা উনি যদি সরাসরি সরবরাহ করেন, ঠিক আছে, আবার সেবা যদি অন্য কেউ প্রকিউর করে সাপ্লাই দেয়, তাহলে উনি প্রকিউরমেন্ট প্রোভাইডারের হিসাবে আসবেন। সরাসরি করলে এখানে মূসক কর্তন করিতে হবে না। জ্বালানি, তেল, গ্যাস, পানি, ওয়াসার কথা সুনির্দিষ্ট করা হয়েছে। বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। জ্বালানি, তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবা এগুলার ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। উপবিধি 4-এ বলা আছে আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা বা উভয় এই সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হবে না। এটা দুই ভাবেই, যে নিজে সরবরাহকারী করলেও হবে না, আবার যুগানদারের মাধ্যমে করলেও হবে না, সেটা আমরা যুগানদারের ডেফিনেশনে দেখেছি। 5-এ বলা আছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 21-এর আওতায় শূন্য হার বিশিষ্ট সরবরাহ ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। আমরা যেটা দেখেছিলাম এর আগে, অব্যাহতি প্রাপ্ত সরবরাহের বিষয়গুলা যুগানদারের ক্ষেত্রে এখানে বলা আছে, কিন্তু এখানে বলা ক্লিয়ারলি বলা আছে যেগুলা শূন্য হার বিশিষ্ট হবে সেগুলাও এখানে মূসক কর্তন করতে হবে না। 6-এ বলা আছে বিধি 3-এর উপবিধি 2-এ বর্ণিত ছকে উল্লেখিত বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত ফরম মূসক 6.3 প্রদান করিলে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। তাহলে তারা মূসক 6.3 আহ যেটা প্রদান করবেন সেটা রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যয়িত হতে হবে, মানে কাইন্ড অফ এটা সার্টিফাইড ইনভয়েস আর কি, আমরা যেটা ভবিষ্যতে ইনভয়েসের যে বিষয় কনসেপ্টটুকু নিয়ে আসতে চাচ্ছে রাজস্ব বোর্ড, যে এটা ভেরিফাইয়েবল। যেহেতু রাজস্ব কর্মকর্তা সার্টিফাই করে দেবেন, প্রত্যয়ন করে দেবেন, করে দিলে এখানে উৎসে মূসক কর্তন করতে হবে না। এটা হচ্ছে ওই ছকে বিজ্ঞাপনী সংস্থা আর টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা এই ক্ষেত্রে। তো এই হচ্ছে এখানে আমরা আহ দেখেছি যে বিধি 5-এ উপবিধি 6 পর্যন্ত। এছাড়াও আরো 2টি উপবিধি আছে, উপবিধি 7 এবং উপবিধি 8। এই উপবিধিগুলা আমরা পাবো SRO 179-তে গিয়ে। আবার এখানে দেখেন আমরা 179-তে যে 5-এর পরিবর্তনটুকু দেখেছি একের তা আছে, এবং বলা আছে
আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে SRO 179 2022। খেয়াল রাখবেন 2022 সালের 179 নং SRO। এখানে উপবিধি 6-এর পরে নিম্নরূপ নতুন উপবিধি 7 এবং ও 8 সংযোজিত হইবে, যথা: 7, আসবাবপত্রের উৎপাদক 15% হারে মূসক প্রদর্শন পূর্বক রাজস্ব কর্মকর্তা প্রত্যয়িত ফরম মূসক 6.3 প্রদান করিলে উৎসে মূসক কর্তন করতে হইবে না। এটা কিছুটা এর আগের ইয়ের মতো। এখানে আসবাবপত্রের উৎপাদক 15% রেটে মূসক প্রদর্শন করবেন এবং রাজস্ব কর্মকর্তা মূসক ফরম মূসক 6.3 প্রত্যয়ন করবেন, সেক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। তো এগুলো আসলে মানে খুব বেশি বড় ধরনের অপারেশনের জন্য খুব কঠিন আসলে রাজস্ব কর্মকর্তাকে দিয়ে প্রত্যেকটি মূসক 6.3 প্রত্যয়িত করে নেওয়া। যাই হোক, এখানে আইনে আছে আরেকটা বিষয় আছে, ইন্টারেস্টিং একটা ডিভাইস আমরা জেনেছিলাম যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা EFD মেশিন অথবা সেলস ডাটা কন্ট্রোলার SDC হইতে ইস্যুকৃত মূসক চালানপত্রে ফিসকাল রিসিট সরবরাহ গ্রহীতার নাম ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকা সাপেক্ষে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। কেউ যদি কোনো সরবরাহ গ্রহণ করেন যেটা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস দিয়ে মূসক চালানপত্র ইস্যু করা হয়েছে কিংবা সেলস ডাটা কন্ট্রোলার বা SDC দিয়ে করা হয়েছে, সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। আহ এই হচ্ছে আমরা আহ বিধি 5-এর আমরা যে আলোচনা করলাম। বিধি 5-এ আমরা দেখলাম যে প্রথমে উপবিধি 1 প্রতিস্থাপিত হয়েছে, উপবিধি 1-এর পরে 1 ক হিসাবে আরেকটি উপবিধি সংযোজিত হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে উপবিধি 7 এবং 8 সংযোজিত হয়েছে, এবং এখানে মূল বিষয় হচ্ছে যেসব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না। আমরা এখন উৎসে মূসক কর্তনকারী করণীয় সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা মোটা দাগে দুইটা পার্ট আলোচনা করলাম, একটা হচ্ছে উৎসে মূসক কর্তন কি কি ক্ষেত্রে করতে হবে, কোন হারে করতে হবে। আর একটা আলোচনা আমরা করলাম যে উৎসে মূসক কর্তন করতে হবে না কি ক্ষেত্রে। আর এখন উৎসে মূসক কর্তনকারীর করণীয় কি আছে তা আমরা একটু দেখব। তো এখানে আহ আমরা করণীয়র ক্ষেত্রে প্রথমে উপবিধি 1 আমরা দেখছি। উপবিধি 1-এ বলা আছে, সরবরাহকারী কর চালানপত্র ফরম মূসক 6.3 জারি না করিলে উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করিবে না। ভেরি ইন্টারেস্টিং। সরবরাহকারী যদি কর চালানপত্র জারি না করেন, তার মানে কর চালানপত্র বলতে আমরা মূসক 6.3 যে ফরম্যাটটা দেয়া আছে ওই ফরম্যাটে একটি ইনভয়েস করার বিষয়, এটা যদি জারি না করেন সরবরাহকারী, তাহলে উৎসে কর কর্তনকারী সত্তা সরবরাহকারীর নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করবেন না। সরবরাহ গ্রহণ করবেন না এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করিবে না। আচ্ছা, তো এটা আহ, মূল 2021-এ ছিল। পরবর্তীতে আমরা আবার এখানে একটু সমস্যার সৃষ্টি হয়ে যায়, তাই না? কারণ তার মানে সরবরাহকারী কে অবশ্যই নিবন্ধিত হতে হচ্ছে এবং 6.3 জারি করতে হবে। নিবন্ধিত না থাকলে তো আমরা ট্যাক্স ইনভয়েস করতে পারছি না। তো সেক্ষেত্রে এখানে আরেকটি প্রভাইসো অ্যাড করা হয়েছে। এই প্রভাইসোটি SRO 179-র আলোকে হয়েছে। আমরা 179-তে এখানে আমরা দেখেছি যে উপবিধি 6-এর পরে যে সংযোজন হয়েছে, আবার বিধি 5-এর উপবিধি 6-এর পরে যে দুইটা সংযোজন একটু আগে দেখে এসেছি। এখন আমরা দেখছি বিধি 6-এর উপবিধি 1-এর প্রতিস্থাপিত দাঁড়িয়ের পরিবর্তে কলন চিহ্ন প্রতিস্থাপিত হবে, দাড়িটা না হয়ে কলন হবে। আর এখানে তবে আহ আহ, অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে। তার মানে এখানে শর্ত হিসাবে এই অংশটুকু আসবে। তবে যদি সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নিকট হইতে
সরবরাহ গ্রহণ করিয়া থাকেন। আচ্ছা, সরবরাহ গ্রহীতাকে প্রথমে বার করা হয়েছে, আপনি সরবরাহ গ্রহণ করবেন না, যারা 6.3 জারি করবে না আপনাকে। আর যদি করেও থাকেন তাহলে আপনি পেমেন্ট করবেন না, মূল্য পরিশোধ করবেন না। এটা প্রথমে বার করা হয়েছে, আমরা দেখলাম যে আম, উপবিধি একে। এখন শর্ত জুড়ে দেয়া হয়েছে। আচ্ছা, তবে যদি সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকেন। এখানে অনিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নিকট হতেও তো সরবরাহ গ্রহণের প্রয়োজনীয়তা থাকতে পারে, তাই তাই এখানে বলেছে সেই ক্ষেত্রে প্রযোজ্য মূসক পরিশোধে সরবরাহ গ্রহীতা দায়ী থাকবেন। তাহলে ওইটা মূসকটা সরবরাহ গ্রহীতাই এখানে প্রযোজ্য মূসকটি পরিশোধ করবেন। তো তার মানে যে গ্রহণ করবেন না যেটা বলা হয়েছে, এটা পুরোপুরি ঠিক না। মানে আপনি যদি করে থাকেন তাহলে আপনি এটার মূসকটা পরিশোধ করতে হবে সরবরাহ গ্রহীতাকে। আর 6.3 হলে যদি জারি না করা হয়, তার মানে ট্যাক্স ইনভয়েস যদি কেউ করতে না পারে, তাহলে এখন অনিবন্ধিত ব্যক্তি হতে পারেন উনি, বা তালিকাভুক্ত ব্যক্তি হতে পারেন। কিন্তু যিনি নিবন্ধিত ব্যক্তি উনি তো 6.3 অবশ্যই আম, জারি করবেন, দ্যাট মিনস ট্যাক্স ইনভয়েস করবেন, এটাই। তো না করলে এখানে যে বিষয়টুকু আছে, এখানে আরো কিছু সংযোজন আছে, আমরা আহ, আমরা দেখব উপবিধি 2 এর দফা কতে। এটা আমরা আবার আবার ফেরত যাচ্ছি বিধি 6-এ। তাহলে আমরা এটা দেখলাম। এখন উপবিধি 2-এ আমরা আলোচনা করি। উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহকারী নিবন্ধিত হইলে পণ পরিশোধের 15 দিনের মধ্যে উৎসে কর্তৃত্ব মূসক নির্ধারিত অর্থনৈতিক কুরে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করিবেন। তাহলে এখানে এই বিষয়টুকু বলা ছিল। আমরা এখানে একটু চেঞ্জ আছে, আমরা দেখেছি এর আগেই। আমরা এই পরিবর্তনটুকু এসআরও 179, আমরা আবার এসআরও 179 2022 সালটি আমরা আবার একটু খেয়াল করব। এখানে আমরা একটু আগে যে চেঞ্জটুকু দেখলাম এই আহ, বিধি 6-এ, এখানে উপবিধি 2 এর দফা ক এর পরিবর্তে নিম্নরূপ দফা ক প্রতিস্থাপিত হইবে। মানে এখানে এই যে কয়ে যে 15 দিনের বিষয়টা বলা আছে, এটা বাদ, এটা বাদ গিয়ে এখানে আসবে সরবরাহ গ্রহীতা উৎসে কর্তনকৃত বা আদায়কৃত মূসক পণ পরিশোধ সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির 7 দিনের মধ্যে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করিবেন। তাহলে আগে যেটা ছিল 15 দিনের বিধান, এখন এটা 7 দিন করা হয়েছে, কারণ 15 দিনের মধ্যে তো আমাদেরকে রিটার্নই সাবমিট করতে হবে। এখানে এই বিষয়টুকু আনা হয়েছে। 7 দিনের জায়গায় 15 দিনের জায়গায় 7 দিন, এখানে এই চেঞ্জটা আমরা এসআরও 179 মাধ্যমে আমরা পেয়েছি। আচ্ছা, এখানে আমরা এরপরে পরের বিষয়টুকুতে যাচ্ছি। খতে যেটা বলা আছে, উৎসে কর্তৃত্ব মূসক সংশ্লিষ্ট কর মেয়াদে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন। কর মেয়াদের দাখিলপত্রে যেহেতু আপনি উৎসে কর্তন করেছেন মূসক, তার মানে এটা আপনার লাইবিলিটি টু পে টু দা গভর্নমেন্ট, দ্যাট মিনস আপনাকে এটা বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে নিট প্রদেয় করের সাথে এটা অ্যাড বাড়বে। এর আগের করের আপনার জন্য প্রযোজ্য যে কর তার আরো বাড়বে। এটা নিট প্রদেয় করের বিপরীত বৃদ্ধিকারী সমন্বয় করবেন, এবং নিট যে প্রদেয় কর হবে, যেহেতু আমরা জানি যে হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয়, এবং এর মাধ্যমে আমরা যে একটা ক্যালকুলেশন করব, এটা যে নিট কর যেটা হবে প্রদেয়, এটা ট্রেজারি চালানের মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত্ব মূসক সমন্বয়পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন। উৎসে কর্তৃত্ব মূসক দফা ক অনুযায়ী জমা প্রদান পূর্বক 3 কার্যদিবসের মধ্যে ফরম মূসক 6.6-এর 3 প্রস্থ 3 প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূল কপি ও ট্রেজারি চালানের মূল কপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেন। একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি 5 বৎসর পর্যন্ত সংরক্ষণ করিবেন। তার মানে আপনি যখন উৎসে কর কর্তন করছেন, এটা 7 কার্যদিবসের 7 দিনের মধ্যে জমা প্রদান করছেন, এবং
জমা প্রদানের 3 দিনের 3 কার্য দিবসের মধ্যে 6.6 ফিল আপ করে 3টা কপি একটা নিজের কাছে রাখবেন। 5 বছর পর্যন্ত একটা ট্রেজারি চালান সহ সার্কেলে দাখিল করবেন এবং একটা এখানে সরবরাহকারীকে প্রদান করবেন। এই হচ্ছে আমাদের উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহকারী নিবন্ধিত হলে করণীয় 2-এ বলা আছে। 3, উৎসে মূসক উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহ গ্রহীতা মূসক নিবন্ধিত না হইলে সরবরাহকারীকে পণ পরিশোধের 15 দিনের মধ্যে উৎসে কর্তৃত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক 3 কার্য দিবসের মধ্যে ফরম মূসক 6.6 3 প্রস্থে উৎসে করকর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূল কপি ট্রেজারি চালানের মূল কপির সহিত মূসক সার্কেলে দাখিল করিবেন। একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবেন এবং একটি অনুলিপি 5 বছর সংরক্ষণ করবেন। এখানে উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহকারী মূসক নিবন্ধিত না হলে করণীয়টা কি এখানে বলা আছে। আচ্ছা, এখানে 4-এ যে বিষয়টুকু বলা আছে, উৎসে কর্তনকারী উৎসে কর্তৃত মূসক জমা প্রদানের জন্য ট্রেজারি চালানের অর্থনৈতিক কোড 1/1133 উৎসে কর্তনকারী সংশ্লিষ্ট কমিশনারেটের কোড /00311 লিখিতে হইবে। এটা কোন কোডে হবে এটা লিখতে হবে। কমিশনারেট গুলার কোড সমূহ এখানে দেয়া আছে, যেসব কমিশনারেটের কোড ট্রেজারি চালানের প্রথম কলামে যার মারফত প্রদত্ত হইল তার নাম ও ঠিকানা এবং নিম্নে উৎসে কর্তনকারীর নাম ও ঠিকানা মূসক নিবন্ধন নাম্বার যদি থাকে সার্কেল এবং কমিশনারেটের নাম লিখিতে হবে। ট্রেজারি চালানের দ্বিতীয় কলামে যে ব্যক্তির বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম পদবি ও ঠিকানা এবং নিম্নে পণ্য বা সেবা সরবরাহ গ্রহীকারীর নাম ঠিকানা মূসক নিবন্ধন নম্বর সার্কেল ও কমিশনারেটের নাম লিখিতে হবে। আমরা জানি এখন চালান পদ্ধতি চালু এবং এনবিআর এরও ই পেমেন্ট সিস্টেম আছে। তো ওই সিস্টেমে আমরা খুব সহজেই অন্যভাবে এটা দিতে পারি। যদি না হয় লিখিতভাবে যদি চালান করা হয় তাহলে এভাবে চালানটি প্রিপেয়ার করতে হবে। এখানে প্রস্তুত করার বিষয়টুকু বলা আছে। 5-এ বলা আছে উৎসে কর্তনকারী সত্তাসমূহের মধ্যে যে সকল সত্তার লেনদেন বা তৎসংক্রান্ত বিল হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি হয় তাহাদের উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও তাহা কোষাগারে পরিশোধ সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হইবে। যদি কোনো উৎস কর্তনকারী সত্তা মেইনলি গভর্নমেন্ট এন্টারিটিস গুলা কিংবা আধা সরকারি স্বায়ত্তশাসিত গুলাও থাকতে পারে, এখানে যদি কোনো বিল হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি হয় তাহলে এটাও হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর কর্তন এবং কোষাগারে প্রশোধ সেটা সম্পাদিত হবে। 6, উৎসে কর্তনকারী সত্তা হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত বিলে যাহার অনুকূলে বিল অনুমোদন করা হইয়াছে তাহার নাম ব্যবসা শনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিবেন এবং উল্লেখিত বিলের পরিশোধের জন্য অনুমোদিত হইলে হিসাবরক্ষণ কর্মকর্তা উহা হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর কর্তন করিয়া বুক ট্রান্সফার বা অন্য বিধ স্বীকৃত পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা প্রদান করবেন। 7, হিসাবরক্ষণ কর্মকর্তা বিল পরিশোধের 3 কার্য দিবসের মধ্যে ফরম মূসক 6.6 3 প্রস্থে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূল কপি ও ট্রেজারি চালানের মূল কপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করবেন এবং একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করবেন এবং একটি অনুলিপি উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহ গ্রহীতাকে প্রদান করিবেন, যিনি উহা 5 বছর পর্যন্ত সংরক্ষণ করিবেন। তার মানে 5 বছর সংরক্ষণ করার বিষয়টুকু এখানে বলা আছে। আমরা দেখলাম এই বিষয়টুকু। এটা হচ্ছে আমরা যে আলোচনাটুকু করছি এটা উৎসে মূসক কর্তনকারীর করণীয়। এখন আমরা আলোচনা করব সরবরাহকারীর করণীয়টা কি আছে। সরবরাহকারীর করণীয়র আলোচনার ক্ষেত্রে আমরা আহ প্রথমে বলা আছে উপবিধি 1-এ সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকারে ফরম মূসক 6.3-এ কর চালানপত্র ইস্যু করিতে হইবে। এটা প্রথম ম্যান্ডেটরি কাজ বলা। 2, দাখিলপত্র ফরম মূসক 9.1 এর অংশ 3-এ সরবরাহ প্রদান প্রদেয় কর এ মূল্য এবং মূসকের পরিমাণ বা সুনির্দিষ্ট করের পরিমাণ উল্লেখ করতে হবে। দাখিলপত্র যখন দাখিল করবেন তখন অংশ 3-এ সরবরাহ প্রদান প্রদেয় করে মূল্য এবং মূসকের পরিমাণ বা সুনির্দিষ্ট কর থাকলে সুনির্দিষ্ট করের পরিমাণ উল্লেখ করবে। এটা 2-এ বলা আছে। 3, উৎসে কর্তনকারী সত্তার নিকট হইতে
ফরম মূসক 6.6 উৎসে উৎসে কর্তন সনদপত্র প্রাপ্তি সাপেক্ষে দাখিলপত্রে উৎসে কর্তৃত মূসকের সমপরিমাণ বা সুনির্দিষ্ট কর হ্রাসকারী সমন্বয় করবেন। যিনি কর্তন করলেন উনি বৃদ্ধিকারী সমন্বয় করছেন। আর এখানে সরবরাহকারী যিনি, তিনি কর্তনকারীর নিকট হতে মূসক 6.6 বা উৎসে কর্তন সনদপত্র নিয়ে তিনি এটা আহ, হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। এবং পদেয় কলামে উৎসে কর্তৃত সেবা মূল্য ও মূসক উল্লেখ করা না হইলে সেবা সরবরাহকারী হ্রাসকারী সমন্বয় গ্রহণ আহ, দুঃখিত, হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। পদেয় কলামে উৎসে কর্তৃত সেবা মূল্য ও মূসক উল্লেখ করা না হইলে সেবা গ্রহীতা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন না। আগে কিন্তু এখানে আহ সরবরাহ প্রদান প্রদেয় করে মূল্য এবং মূসকের পরিমাণ এটা আসবে, আসার পরে তখন হ্রাসকারী সমন্বয় নিতে হবে। কিন্তু যে এটা যদি এর আগ এটা যদি অংশ 3-এ না না হয়, মূসক 9.1-এ বা রিটার্নের ক্ষেত্রে, তখন আপনি এটা হ্রাসকারী সমন্বয় নিতে পারবেন না। এই বিষয়টুকুই এখানে বলা আছে। আর 4-এ বলা আছে, যেই কর মেয়াদে কোনো সেবার বিপরীতে মূল্য পরিশোধ করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী আহ, আহ, সেই কর মেয়াদের পরবর্তী কর মেয়াদে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হইবে। আচ্ছা, এখানে বলা হয়েছিল যে কর মেয়াদে সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয় সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী কর মেয়াদে এটা সমন্বয় করতে হবে, না হলে এটা সমন্বয় দাবি তামাদি হয়ে যাবে। তো এটা আবার পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। এটা আমরা এসআরও 179-তে আমরা যদি দেখি, তাহলে এখানে বিধি 7-এর উপবিধি 4-এ উল্লেখিত পরবর্তী কর মেয়াদের জায়গায় পরবর্তী 3 কর মেয়াদে, পরবর্তী 3 কর মেয়াদে শব্দগুলো সংখ্যা ও বন্ধনীগুলি প্রতিস্থাপিত হইবে। তার মানে এই যে পরবর্তী কর মেয়াদে আমরা যদি দেখি যে এই পরবর্তী কর মেয়াদে, পরবর্তী কর মেয়াদটা এখানে চেঞ্জ হয়ে গেছে, হয়ে পরবর্তী 3 কর মেয়াদে, এখানে পরবর্তী 3 কর মেয়াদে সমন্বয় করতে হবে। এরপরে আর সমন্বয় করা যাবে না এবং এটা তামাদি হয়ে যাবে। তাহলে আমরা এখন আলোচনা করলাম সরবরাহকারীর করণীয় কি। এর আগে আমরা আলোচনা করেছিলাম উৎসে মূসক কর্তনকারীর করণীয় কি। এখন কিছু জরিমানা সুদ ইত্যাদির আলোচনা আছে। বিধি 8-এ এখানে বলা আছে উৎসে কর কর্তনকারী সত্তা এবং সরবরাহকারী উৎসে কর কর্তনকারী এবং সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য যৌথ ও পৃথকভাবে দায়ী থাকবেন। মানে উভয়ই কিন্তু দায়ী আছেন, উৎসে কর্তনকারীও আছেন, সরবরাহকারীও দায়ী আছেন। এটা বলার কিছু নাই যে উৎসে কর্তনকারী আহ উৎসে কর্তন করেননি তাই আমি দেব না, এটা হবে না। উভয়েরই এখানে দায় আছে। উভয় যৌথভাবে দায়ী থাকবেন এবং পৃথকভাবেও দায়ী থাকবেন। আহ 2-এ বলা আছে উৎসে কর্তনের দায়িত্ব থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হইলে আইনের ধারা 85 এর উপধারা 1-এর ক এবং ধারা 127-এর বিধান অনুযায়ী মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি কথিত কর্তৃত মূল্য সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখানে আমাদের আইনের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ধারা 85 এর উপধারা 1 ক এবং ধারা 127-এর বিধানে যে ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে, উৎসে কর্তনের দায়িত্বে থাকা সত্ত্বেও মূসক কর্তন যদি না করেন, সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এবং মূল্য সংযোজন কর কর্তনকারী ব্যক্তি আহ, এখানে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে, করার বিধান আছে। 9-এ বিবিধ বিষয় বলা আছে। বিবিধর ক্ষেত্রে প্রথমেই বলা আছে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান সমূহের শাখা বা বিক্রয় কেন্দ্রে তাহাদের কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে উৎসে কর্তৃত মূসক জমা প্রদান করিবে। এখানে একটা পরিবর্তন এসেছে। আমরা এই যে কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমের যে বিষয়টা, এখানে আমরা এসআরও 179-তে আমরা যদি দেখি, এখানে বলা আছে কেন্দ্রীয় দপ্তরের পরিবর্তে
কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ইউনিটের কথা বলা আছে। কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত, কেন্দ্রীয় দপ্তরের পরিবর্তে এখানে আসবে কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ইউনিটের, এই শব্দগুলা এখানে প্রতিস্থাপিত হবে। তো তার মানে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো শাখা বা বিক্রয় কেন্দ্রে তাহাদের কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ইউনিটের মাধ্যমে উৎসে কর্তৃত মূসক জমা প্রদান করিবে। দুইয়ে বলা আছে একটি সরবরাহের মধ্যে একাধিক উপাদান থাকিবার কারণে উৎসে মূসক কর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হইলে টেন্ডার কোটেশন বা বিলে সরবরাহের উপাদানসমূহ ও প্রতিটি উপাদানের বিপরীতে মূল্য আলাদাভাবে উল্লেখ করতে হবে, সেপারেটলি এখানে দিতে হবে যদি এখানে একাধিক উপাদান থাকার কারণে যদি জটিলতা হয়, এবং প্রতিটি উপাদানের উপর প্রযোজ্য হারে সমুদয় মূসক উৎসে কর্তন করতে হবে। তাহলে এখানে প্রতিটির ক্ষেত্রে প্রযোজ্য হার যেটা আছে এটা করে সমুদয় ভাবে করতে হবে। তাই এখানে যদি একসাথে থাকে এবং উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে এখানে একাধিক উপাদান থাকে, হুম তাহলে এখানে আলাদাভাবে দিতে হবে এবং আলাদাভাবে করতে হবে। এরপরে তিনে বলা আছে যেটা বিধি নয়ের উপবিধি তিনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এ 12 কার্যকর হইবার পূর্বে চুক্তিবদ্ধ কিন্তু মূল্য পরিশোধিত হয় নাই, উম, এমন সরবরাহের ক্ষেত্রে পরিশোধকালীন সময়ে প্রযোজ্য বিধান প্রযোজ্য হইবে। পরিশোধকালীন সময়ে প্রযোজ্য, যখন পরিশোধ হবে তখনকার বিধান। এখন যদি দেখা যায় যে পরিশোধ হয়েছে এই যে বিধিমালা আমরা আলোচনা করছি এটার পরে, তাহলে এটা আগে চুক্তি হয়েছে কিন্তু মূল্য পরিশোধিত হয় নাই, পরিশোধকালীন সময়ে প্রযোজ্য বিধানই এখানে প্রযোজ্য হবে। বিধি 10-এ বলা আছে রহিতকরণ ও হেফাজত এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2020 রহিত করা হইলো। তার মানে 2020 সের যে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা একই সাথে এটার যে পরিবর্তনগুলো এছাড়া এগুলো আর আমাদের জন্য এখন আর রেলেভেন্ট নেই। আমরা 21 থেকে শুরু করে পরবর্তী যে কাটাছেঁড়া করা হচ্ছে এটুকু আমরা খেয়াল করব। 21টা আমরা দেখলাম এবং 21-এর যে মানে সংযোজন বিয়োজন পরিবর্তন পরিমার্জন এগুলো আমরা এসআরও 149 এসআরও 179 এবং অন্যান্য এসআরও গুলার মাধ্যমে আমরা দেখলাম এখানে এই পরিবর্তনগুলা হয়েছে। উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিত বিধিমালার অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই বিধিমালার অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। এই হচ্ছে মানে যেটা আগের বিধিমালার এটুকুর হেফাজতের অংশটুকু এখানে। তো এই মূলত আমাদের উৎসে কর্তন, উৎসে মূল্য সংযোজন, কর কর্তন ও আদায় বিধিমালা 2021 এবং এর সাথে যে পরিবর্তনগুলা হয়েছে পর্যায়ক্রমিক। এখন আজকে আমরা আলোচনা করছি 15 নভেম্বর 2024-এ। আমাদের আলোচনা পরবর্তী কিন্তু এখানে আরো পরিবর্তন হতে পারে। এটা আমি জানি না কতটুকু ইউজার ফ্রেন্ডলি, যে একটা বিধিমালা এসআরও আকারে আসার পরে আবার এটা পরিবর্তন করে। আমরা তো চাইলে আবার পরিবর্তিত বিধিমালা আনতে পারি যেহেতু বছরও শেষ হয়ে গেছে, এবং একটা সিগনিফিক্যান্ট পার্ট কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, উৎসে কর্তনকারী সত্তার ডেফিনেশনটাও চেঞ্জ হয়েছে। আর আরেকটা বিষয় আমরা হয়তো আহ যদি বিধিমালা এবং সংশ্লিষ্ট এসআরও সবগুলা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে কিংবা যে পদ্ধতির মাধ্যমে আমাদেরকে ভ্যাট স্মার্ট করার চেষ্টা করা হচ্ছে ভ্যাট অনলাইনের যে ওয়েবসাইট, এখানে যদি আমরা প্রপারলি পেতাম তাহলে হয়তো বা আমরা প্রকৃত অর্থেই আমাদের এখানে স্মার্টলি আমরা ভ্যাট ম্যানেজ করতে পারতাম। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়টুকু এখন যে পর্যায়ে আছে জাতীয় রাজস্ব বোর্ডের এই সংশ্লিষ্ট কার্যক্রম উৎসে মূল্য সংযোজন কর কর্তন সম্পর্কিত সুস্পষ্ট একটা জায়গায় আপনি কোনো ব্যাখ্যা পাবেন না। বিধি আছে, আমরা যেটা আলোচনা করলাম এটা আবার পরিবর্তিত হচ্ছে, এবং সুবিধা হতো যদি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে এটা পাওয়া যেত, কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি এই আলোচনায় আপনাদেরকে অনেকগুলা এসআরও সম্পর্কে এসআরওর সহায়তা নিয়েছি, আপনারা যদি একটু নোট রাখতে চান। মূল বিধিমালাটি হচ্ছে এসআরও 240, এটা 2021 সালের এসআরও।
আর এটার শিরোনাম হচ্ছে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। আমরা দেখেছি এসআরও 149। এই এসআরও 149টি 2024 সালের, যেখানে সিগনিফিক্যান্ট চেঞ্জ এসেছে উৎসে কর্তনকারী সত্তার এবং আরো কিছু রেটে। আমরা দেখেছি এসআরও 179। এসআরও 179টি 2022 সালের। আর আমরা দেখেছি এসআরও 325। এসআরও 325টিও 2022 সালের। আমার মনে হয় আপনারা এই এসআরও গুলা যদি এই উৎসে মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা 2021-এর পাশাপাশি রাখেন, তাহলে এই বিষয়টি আহ, আপনাদের নিকট সুস্পষ্ট হবে। এছাড়াও আপনারা বাজারে যে সকল বই পাওয়া যায় তার মধ্যে ডক্টর মোহাম্মদ আব্দুর রউফের সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, এই বইয়ের 3য় খণ্ডে আপনারা সংশোধনগুলো সহ এই বিধিমালাটি পাবেন। আর এছাড়াও আরেকটা গ্রহণযোগ্য বই আছে, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তাবৃন্দ করেছেন ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ, এই বইতেও হালনাগাদকৃত আহ, বিধিমালা পাবেন। তবে খেয়াল রাখতে হবে এই বইগুলা পাবলিশ হওয়ার পরেও কিন্তু চেঞ্জ আসতে পারে, যেগুলো এসআরওর মাধ্যমে চেঞ্জ আসতে পারে, আমরা যেটা দেখলাম। তো এটা সুনির্দিষ্ট না। আমরা ভ্যাট আইনটা আহ, কিন্তু অনেকটাই আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও সাধারণ আদেশ এবং বিশেষ আদেশের উপরেই নির্ভরশীল। তাই আমরা পাশাপাশি আমাদের এসআরও এবং সাধারণ আদেশ বিশেষ আদেশ এগুলাও আমাদেরকে আহ, খেয়ালে রাখতে হবে। তো এখন আমরা কিছু প্রশ্ন নেব, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হাত উঠাতে পারেন। এখানে আহ, আপনাদের আহ, যদি হ্যান্ড রেজ করলে আমরা আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার চেষ্টা করব। আপনাদের কারো কোনো কোয়েশ্চন আছে কিনা আজকের আলোচনায়, এই পর্যন্ত আমরা যে সকল বিষয়ে আলোচনা করলাম? আমরা কোয়েশ্চন আনসারের জন্য কিছু সময় রেখেছি। আমরা আলোচনা শেষ করেছি। আম, রাশিদুল হাসান ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, জি আপনি কথা বলতে পারবেন এখন। আহ, উম, রাশিদুল হাসান ভাই আপনি মিউট আছেন, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। জি। না, এটা রেকর্ডিং কি দিবেন? মানে প্রোভাইড করা হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। আহ, জি জি, আমরা রেকর্ডিং কিছুদিনের মধ্যেই আমাদের ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট ইউকের যে ইউটিউব চ্যানেল আছে এটাতে আপলোড হবে বলে আশা করছি। আর কারো কোনো কোয়েশন আছে কিনা? আজকের আলোচনার প্রেক্ষিতে আর কারো কোনো কোয়েশন আছে কিনা? জি। আরেকটা জানতে চাচ্ছিলাম যে ওই ব্যাট এক্সাম যেটা হয় বেসিক্যালি রিলেটেড কোশ্চেন না আর কি। তারপর জিজ্ঞেস করছি আর কি, যদি জানা জি। থাকে আর কি, ব্যাট এক্সাম কবে হবে, মানে এরকম কোনো ইয়ে আছে কিনা, বা আইটিপিটা এবং ব্যাট বিশেষজ্ঞ যেটা, হুম, ওটা কবে আচ্ছা, হবে? আচ্ছা, আমি জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট কেউ নই। তাই আমার মনে হয় এই বিষয়টা আমরা আমরা যেটা আইনে জানি এবং বিধিতে জানি যে প্রতি বছর 2বার কিংবা 1বার হওয়ার কথা। এখানে ভ্যাট কনসালটেন্ট নামে একটা টার্ম আছে, সেটার পরীক্ষাটুকু এটা আরো ভালো বলতে পারবে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর। জি। জি, রাসেল ভাই আপনি কথা বলতে চাচ্ছেন? আ- আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। জি, আসসালামু আলাইকুম আকুল ভাই, ও, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আকুল ভাই, আমার একটা কোয়েরি ছিল এর আগে। এসআরও তে আমরা ইপিজেড জোনের জন্য যে কোম্পানিগুলো আছে, এক্সপোর্ট প্রসেসিং জোনে, তাদের জন্য কিছু এক্সামশনের ব্যবস্থা ছিল, যেমন সিকিউরিটি সার্ভিস ফি, দেন যোগানদাতা যেটা সরাসরি প্রোডাকশনের কাজে ব্যবহৃত হবে,
কাঁচামাল আমদানির ক্ষেত্রে যে পরিবহন সংস্থা আছে, কাঁচামাল পণ্য রপ্তানির ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট ফেসিলিটি গুলো পাই, এবং ভৌগোলিক সীমার বাহিরে যদি বাইরে কোনো কারো কাছ থেকে যদি কনসালটেন্সি সার্ভিস নেওয়া হয়, সেই ক্ষেত্রে ব্যাট এক্সেম্পটেড ছিল। তো এটা কি এখনো বহাল আছে কিনা, অথবা যদি উইথড্র উইথড্র করা থাকে সেটারও কোনো রেফারেন্স একটু দিতে পারবেন কিনা? আচ্ছা, আপনি যেটা বলেছেন একটা বিশেষ এক্সাম্পশনের বিষয়, যেটা একটা এসআরওর মাধ্যমে এসেছে। আমি যেটা শুরু থেকেই মেনশন করে আসছিলাম যে আসলে আমাদের আম, আইনটা যদিও এত বড় না, ভ্যাট আইন, কিন্তু এটা এত স্পষ্ট না। এটা এই বিভিন্ন এসআরও আদেশ, বিশেষ আদেশের মাধ্যমে। কারণ আপনি যদি ওই এসআরওটি যদি দেখেন এবং এর পরবর্তী যে সকল এসআরও আছে, কিংবা যদি আদেশ থাকে, আদেশটা যদি দেখেন এর পরবর্তী আদেশগুলোর মাধ্যমে এটা যদি বাদ দেয়া হয়ে থাকে, তাহলে এটা বাদ যাবে, এছাড়া এটা বহাল থাকবে। রাসেল ভাই, ক্লিয়ার কিনা? জি, 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 ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে আপনাকে আমি এই পরামর্শটুকু দিলাম যে ওই এসআরওটা দেখতে হবে। জি, পরবর্তী এসআরও হলে তো আরেকটা এসআরওর মাধ্যমেই এটা বাতিল হতে হবে, জি, 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 বা যদি কোনো কোনো এসআরওতে আদেশ বলা না থাকে হুম। যে উক্ত এসআরওতে যে সুবিধা প্রদান করা হয়েছে সেটা মানে রহিতকরণ করা হইলো, তা যদি না করে সেক্ষেত্রে আমরা ওটা কিংবা মানে কন্টিনিউ দেখবেন করতে পারি। কিছু কিছু এসআরও এরকম আসে যে এসআরও নং এত 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 বাতিল করা হলো, জি, জি, হ্যাঁ, রহিত করা হলো, এইভাবে আসে। তো এই এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। এখানে একটা বইয়ের হেল্প নিতে পারেন আপনি, ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ, যেটা মোহাম্মদ তারেক হাসান, মোহাম্মদ মশিউর রহমান কিংবা আরো কয়েকজন কো রাইটার্স মিলে সম্পাদনা করেছেন। তো এখানে সম্ভবত যেগুলা বহাল আছে এগুলা দেয়া আছে ফিল্টার করে। আপনি ওই জি, এটা দেখতে পারেন। জি, জি, ধন্যবাদ, ধন্যবাদ। জি, thank you। জি, আলাউদ্দিন ভাই, কোয়েশ্চেন ছিল। জি, আলাউদ্দিন ভাই, কথা বলতে পারবেন আপনি এখন। আপনি মিউট আছেন, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। আমি আসলে শুনছিলাম। আহ, আপনি প্রথম থেকে করেছেন, এই মুহূর্তে আমার কোনো এডিশন নাই, বাট মনে হয় আরো কিছু কারেকশন আসতেছে রাইট। প্ল্যানে। তো আমার মনে হয় পরে আবার কারেকশন আসবে, কারণ ব্যাটের সাপ্লিমেন্টারি ঢুকাই এটা একটু আমরা যারা সাধারণ প্র্যাকটিস করি না আমাদের জন্য একটু ঝামেলা করে ফেলছে। তো এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না। সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ আব্দুল ভাই। অনেকদিন পর ক্লাস হচ্ছে না আব্দুল ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আলাউদ্দিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, আবার সরি। জি, রাসেল ভাই, আপনার হ্যান্ড রেজ করা আছে, আপনি কোয়েশন করতে পারেন আনমিউট করে। ও, সরি, আমি লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, আমার ওইটাই আচ্ছা, কোশ্চেন। জি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশন আছে কিনা? আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আজকে আমরা আলোচনা করছি উচ্চ মূল্য সংযোজন কর কর্তন আইনের বিধিমালা সম্পর্কিত আলোচনা। আমরা চেষ্টা করেছি আমাদের আলোচনায় মোটামুটি ভাবে বিধিমালা এবং বিধিমালার যে এখন পর্যন্ত যে সকল পরিবর্তন আমাদের নিকট অ্যাভেইলেবল আছে, আরো পরিবর্তন আছে, যেটা আলাউদ্দিন ভাই বললেন যে আরো পরিবর্তন আসতে পারে। তো মোটা দাগে আমি যে বিষয়টুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকের প্রেজেন্টেশনের মাধ্যমে, তা হচ্ছে আমাদের উৎসে মূল্য সংযোজন কর আহ কর্তন ও আদায় সম্পর্কিত বিষয়াবলী জানতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে কোন বিধিমালাটি অ্যাক্টিভ আছে। এখন আমরা যে বিধিমালা নিয়ে আলোচনা করলাম সেটা হয়তো রহিত হয়ে আরেকটা বিধিমালা আসতে পারে। ওই বিধিমালা থেকে শুরু করে আমাদেরকে খেয়াল করতে হবে এর পরবর্তী কারেকশন গুলা কি আছে। এই কারেকশন গুলা সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে থাকার কথা, বাট আমরা হয়তো আমি অনেকগুলা কারেকশনই খুঁজে পাই না, কিছু কিছু এসআরও এখানে। তো এটা যদি থাকে তাহলে ভালো হয়। আদারওয়াইজ আমরা কিভাবে ভ্যাট স্মার্ট হব আমার বোধগম্য না। তো এটা যদি তালিকা আকারে দেয়া থাকে যে বিধিমাল উৎসে কর্তন উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা এটা কার্যকর এখন থেকে আছে এবং এর পরবর্তী সংশোধনগুলা এগুলা, কিংবা এইভাবে যদি আমরা যেভাবে মিনিস্ট্রি অফ লয়ার ওয়েবসাইটে আমরা আইনগুলা যেভাবে
প্রতিনিয়ত কারেকশন হলে আপডেট করা হয়, একইভাবে বিধিমালাগুলাও যদি, বিশেষত যেহেতু আমাদের ফিসকাল লয়ের সাথে রিলেটেড যে রুলসগুলা এগুলা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তো এগুলাও যদি আমাদের এখানে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে কোনো অনলাইন ওয়েবসাইটে যদি এগুলা পাবলিশ থাকে, তাহলে কিছুক্ষণ আগে যে কোয়েশনটা গুলা আমরা পেলাম যে এটা কার্যকর আছে কিনা, এটা বহাল আছে কিনা, এটা দায়িত্ব নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডই বলতে পারবে। আমরা আসলে অ্যাভেলেবল রিসোর্সেস এর উপরে ভিত্তি করে চেষ্টা করি সবকিছু খুঁজে তথ্যগুলা সংগ্রহ করার, বাদ বাকি তথ্য জাতীয় রাজস্ব বোর্ডই ভালোভাবে বলতে পারবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড যদি এ ধরনের কোনো পদ্ধতি চালু করে, তাহলে আমার মনে হয় অন্তত ভ্যাট আইনের প্রয়োগটুকু আহ, সাধারণ মানুষ বলবো না, আমরা যারা, যেটা আলাউদ্দিন ভাই বললেন, প্র্যাকটিস যারা করছেন বিভিন্ন ক্ষেত্রে, যেহেতু উৎসে কর্তনকারী সত্তার আহ, আহ, সত্তার সংখ্যা অনেক বেশি, আমরা যেহেতু এখানে লিমিটেড কোম্পানিজ গুলা আছে সবগুলাই, তাই প্রায় সব ধরনের প্রতিষ্ঠানই মূলত উৎসে কর্তনকারী সত্তায় চলে আসছে। তাই এই তথ্যের অবাধ প্রবাহ সুনিশ্চিত করা না গেলে এই সংক্রান্ত কমপ্লায়েন্স মেনটেন করা সবার ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হবে বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায়, এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট ইউকে এবং সিপিএ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা IFA.org .uk আপনারা যদি এই ওয়েবসাইটে সিপিডি অপশনে যান, তাহলে দেখতে পাবেন যে আমরা প্রতিনিয়তই বাংলাদেশের এবং দেশের বাইরে অন্যান্য দেশের বিভিন্ন টপিকে আমাদের সেশনগুলো পরিচালিত হয়। আগামী যে সকল ওয়েবিনার্স গুলো আছে, আপনারা চাইলে এগুলাতে রেজিস্ট্রেশন করতে পারেন এবং জয়েন করতে পারেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।